একটা নোংরা ঘরে ছোট্ট একজন নোংরা মানুষ। ঘরের ভেতরটা যেমন নোংরা তেমনই নোংরা ওর মনের ভেতরটাও। সেই জন্যই ওকে সবাই ভয় পায়, আমিও সেই নিয়মের বাইরে নই। তাই ওকে একটু আধটু যেমন ভয় পাই তেমনি সাবধানেও থাকি। আসলে আমার কাজের লাইনটাই জীবন মৃত্যু পায়ের বৃত্ত টাইপের। মানে আমার দুটি মাত্র চাকর, জীবন আর মরণ। এছাড়া আমার আর কেউ নেই। নাগিনা সাহেব চেয়ারে হেলান দিয়ে বসে বিড়ি টানছিলেন। ছোট্ট ঘরটা বিড়ির গন্ধে বস্তির বাথরুমের কথা মনে করিয়ে দিচ্ছিল। আমি ঘরে ঢোকা মাত্রই নাগিনা সাহেব সামনের টেবিলের উপর ঝুঁকে পড়লেন। চোখের মণি দুটো ওপরে তুলে এমনভাবে আমার দিকে তাকালেন যে মণি দুটো বলতে গেলে ভুরুর নিচে লুকিয়ে পড়ল। আরে বসো চন্দর, বসো বসো। ইমার্জেন্সি হ্যাঁ, ইমার্জেন্সি, বহুত জরুরি কথা আছে। আমার নাম চন্দ্রকান্ত। নামটা খারাপ না হলেও এই লাইনের পক্ষে বড্ড লম্বা, তাই সবাই চন্দর বলে ডাকে। আমি টেবিলের এপাশে বসে পড়লাম। নাগিনা সাহেবের বিড়ির গন্ধকে ঠেকানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে ধরালাম। তারপর নোংরা ঘরটার চারদিকে চোখ বুলিয়ে নাগিনা সাহেবের মনের ভেতরটা আঁচ করবার চেষ্টা করলাম। ঘরটা মাপে বড় জোর 10x10, অথচ তার ভেতরে ঠাসা কয়েকশো জিনিস। দুটো শোকেস জাতীয় আলমারি, তার বেশিরভাগ কাঁচই ভাঙা। যেগুলো ভাঙা নয় সেগুলো এমনই ময়লা যে তার ওপিঠে কি আছে দেখার উপায় নেই। আলমারি দুটোর মাথায় রাজ্যের খবরের কাগজ, পিচবোর্ডের বাক্স, কাপড়ের পুটলি, এইসব হাবিজাবি চাপানো। তার পাশ দিয়ে ইলেকট্রিকের তার চলে গেছে, সেই তার বেয়ে মর্নিং ওয়াক করছে ইঁদুর ছানারা। ঘরটা অন্ধকার, তাই দিনের বেলাতেও একজোড়া বাল্ব জ্বলছিল। মাথার উপরে একটা পুরোনো আমলের ডাব্বু পাখা ক্যাঁচকোঁচ করে ঘুরছিল। ঘরের চারটে দেয়ালেই ড্যাম্প আর নোনা। এখানে ওখানে রং খসে গিয়ে সিমেন্ট বালি দাঁত বের করে হা হা করে হাসছে। চন্দর, একটা লড়কিকে বারাসাত থেকে তোলাই করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আজ রাতেই। আমি চেয়ার ছেড়ে উঠে পড়তে যাচ্ছিলাম, নাগিনা সাহেব হাত তুলে আমাকে বাধা দিলেন। আরে না না ইয়ার, এ কিডন্যাপিং এর কেস না। আরে তোমার কাজের লিস্টে কি আমার মালুম নেই? এটা একটা পেকুলিয়ার স্পেশাল কেস চন্দর। আসলে চন্দর, এ মেয়েটা দল বদলি করছে। বাবুরামের গ্যাং থেকে আমার গ্যাংয়ে আসতে চায়। আন্ডারওয়ার্ল্ডে দলবদলের ব্যাপারটা পলিটিক্যাল ওয়ার্ল্ডের মতোই পপুলার। আজকে ও মাফিয়া ডন নাগিনার অ্যালসেশিয়ান, তো কাল ডন বাবুরামের ডোবারম্যান। তবে আমি কারো কুকুর নই। যদিও আমি নিয়মিত ডন বৈঠক করি, মানে ডনদের সঙ্গে বৈঠক করি। আমি কাজ দিই, ওরা পয়সা দেয়। আমি কাজ করি স্বাধীনভাবে, তবে ডনদের কাজিয়ার মধ্যে থাকি না। যেহেতু কাজটা মন দিয়ে করি, তাই আমাকে না হলে ওদের চলে না। আবার ওরা আছে বলেই আমিও আছি। এ লাইন বেলাইন হলে আমার কপাল ঠন ঠন গোপাল। আপনি শুনছেন একটি অ্যাকশন প্যাকড জমজমাট থ্রিলার, অনিস দেবের লেখা আমার মরণ রেখা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি গল্পটি যখন আপনি শোনা শুরু করেছেন শেষ না করে থামতে পারবেন না। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, জানি গল্প তো আপনি পুরোটাই শুনবেন, তো পুরোটা শোনার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ারের কথাও ভুলে যাবেন না। একটি নতুন ধরনের গল্প আর অনবদ্য শ্রবণ অনুভূতি দেওয়ার জন্যে হাজির হয়েছি আমরা আজকের গল্প আমার মরণ রেখা নিয়ে। নাগিনা সাহেব বাঁ হাতের বুড়ো আঙুলটা নাকের ফুটোয় গুঁজে দিয়ে ঘোরাতে লাগলেন। সেই অবস্থাতেই ডান হাতের আঙুলে চেপে ধরা বিড়িটায় কায়দা করে একজোড়া টান দিলেন। তারপর গল্পটা আমাকে শোনালেন। মেয়েটার নাম নিশা। ইয়া বছর 5 ধরে বাবুরামের দলে আছে। এখন দল ছেড়ে দিতে চায়, সমঝা। সাধারণত এরকম শখ হলে সে খাল্লাস হয়ে যায়, কিন্তু নিশার বেলায় সেটা হয়নি। কারণ ওই দলেরই মিরচন্দানি নামে একটি ছেলে
নিশাকে ভালোবেসেছে, ওকে দিয়ে ঘর বাঁধতে চায়। তাই মিরচন্দানি নিশাকে নাগিনা সাহেবের দলে ঢোকাতে চায়। পরে ও নিজেও দল বদল করবে মালুম, কারণ ওরা দুজনে নাগিনার দলে চলে এলে আর কোনো চিন্তা নেই। ওরা বিয়ে শাদি করে দলে থাকতেও পারে, আবার দল ছেড়ে দিতেও পারে। নাগিনা সাহেবের দলে এরকম কোন বেরহম নিয়ম নাই যে দলে ছাড়লে দুনিয়া ছাড়তে হবে। সুতরাং ইয়াদ রাখনা, সুতরাং খুব সাবধানে এবং গোপনে নিশাকে নাগিনা সাহেবের কাছে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর শোনো শোনো, এতটুকু এদিক ওদিক হলে কিন্তু চলবে না, ইয়াদ রাখনা চন্দর। সুতরাং খুব সাবধানে এবং গোপনে নিশাকে নাগিনা সাহেবের কাছে নিয়ে আসতে হবে। এর এতটুকু এদিক ওদিক হলে চলবে না। নাগিনা সাহেব হাতে বিড়িটাই শেষ টান দিয়ে ওটা ছুঁড়ে ফেলে দিলেন ঘরের মেঝেতে। তারপর জিভে ঠোঁট ঠেকিয়ে একটা শব্দ করলেন। চন্দর, তুমি তো জানো আমি কিন্তু কাউকে ডিস্টার্ব করি না। যদি না সে আমাকে ডিস্টার্ব করে, মন চায় তো আমার গ্যাংয়ে থাকো, কাম করো, খাও দাও, ফুর্তে মौज করো। আর যদি মন না লাগে তো कोई बात नहीं, कोई बात नहीं, যেখানে মন চায় চলে যাও। কোনো সালা বলতে পারবে না নাগিনা বেরহম আছে। সংদিল নাগিনার মনে কোনো দয়া মায়া নেই। নাগিনার সির্ফ একটাই কথা, ডোন্ট ডিস্টার্ব মি। নাগিনা সাহেবের কথাগুলো শুনতে শুনতে কেমন একটা ঘোরের মধ্যে পড়ে যাচ্ছিলাম। বেশ মিষ্টি করে সুরেলা ঢঙে কথাগুলো বলছিলেন নাগিনা, কিন্তু আমি জানি সাংঘাতিক দয়ালু এই মানুষটার আসল কথা হলো ডোন্ট ডিস্টার্ব মি। এই কথাটার আসল অর্থ যারা জানে তারা জানে, আমিও জানি। এই ঘরটা নাগিনা সাহেবের ড্রয়িং রুম। তবে ড্রয়িং বলতে ছন্ন ছাড়া আঁকিবুকি। ঘরের একপাশে বেশ কয়েকটা নোংরা জামা কাপড়, একটা পেরেক থেকে অন্তত গোটা ছয়েক ক্যালেন্ডার ঝুলছে। তার মধ্যে সবচেয়ে ওপরেরটা এই বছরের, আর বাকিগুলো তার আগের এবং তারও আগের। হাতের সিগারেটটা শেষ হয়ে এসেছিল, ওটা মেঝেতে ফেলে পায়ে ঘষে নিভিয়ে দিলাম। যে চেয়ারটায় বসেছিলাম সেটা ঠকঠক করে নড়ছিল, সেই আওয়াজে ফোঁস ফোঁস শব্দটা আমি শুনতে পাইনি। নাগিনা সাহেব ঘাড় হেলিয়ে কান পাতলেন, তারপর বললেন, আরে খাওয়ার সময় হয়ে গেছে। মানুষটা উঠে দাঁড়াতেই বোঝা গেল উচ্চতা মোটেই বেশি নয়, গাঁটটা গোট্টা গোলগাল চেহারা, মাজা রং, মাথায় কোঁকড়ানো চুল, বেশ ছোট করে ছাটা, ঠোঁট জোড়া কালচে, অল্প স্বল্প গোঁফ আর 2-4 দিনের না কামানো দাড়ি। কেন যে এই লোকটাকে সবাই নাগিনা সাহেব বলে কে জানে। থুতনিতে আলতো করে বার কয়েক আঙুলের টোকা মারলেন নাগিনা। পেরেকে ঝোলানো ক্যালেন্ডারগুলোর দিকে পা ফেলে এগোতে এগোতে বললেন, কাজটা রিস্ক আছে চন্দর, তাই তোমাকে ডেকেছি। এ কাজে গায়ের জোর চাই, মনের ভি জোর চাই, আর বুদ্ধির জোরও জরুরি আছে। আমার গ্যাংয়ে এরকম কোনো মাল নেই। তাছাড়া আমার সবকটাই বাবুয়াকে বাবুরামের গাঙের ওই বাবুয়ারা চেনে। যদি ওরা ধরে ফেলে যে নিশাকে আমি তুলছি, তাহলে গাংওয়ার লেগে যাবে সালা। আর আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে না, সেটা ভায়োলেট হয়ে যাবে চন্দর। আর তুমি এ কাজ নাবলে সালা আমি বলবো কে করেছে কোন জানে। আই এম ক্লিন বাবু, আই এম ক্লিন। তো চন্দর ছাড়া এই লাইনে আর কে আছে বল ইয়ার, বল বল। কথাটা তোয়াজের বলে শুনতে খারাপ লাগে না,
তবে কথাটা মিথ্যেও নয়। গায়ের জোর আমার আছে, মনের জোর এবং বুদ্ধির জোরও। আমি নিয়মিত ডন বৈঠক করি। এবার অবশ্য ব্যায়ামের কথাই বলছি। ছোটবেলা থেকে দুঃখ কষ্ট লাথি ঝাঁটা খেয়ে বড় হয়েছি, তাই মনের জোর তৈরি হয়েছে। আর বুদ্ধির জোর আমার কাজ কারবারের ক্যাপিটাল। ক্যালেন্ডারগুলোর নিচে দুটো কাচের বাক্স চাদরে চাপা দেওয়া ছিল। নাগিনা সেখানে গিয়ে কুঁজো হয়ে ঝুঁকে পড়লেন। একটানে চাদরটা সরিয়ে দিলেন, তারপর বাক্সের ঢাকনা খানিকটা করে খুলে দিলেন। অমনি ফোঁস ফোঁস শব্দটা প্রচণ্ড বেড়ে গেল। তখনই আমি চন্দ্রবোড়া সাপ দুটোকে দেখতে পেলাম। দুটো সাপ মোটামুটি একই মাপের, জিলিপির আড়াই প্যাঁচ তৈরি করে দিব্যি শুয়ে আছে। তবে দুটোরই তেকোনা মাথা কুণ্ডলীর প্রায় কেন্দ্রবিন্দুতে, শূন্যে সামান্য উঠে আছে। চেরা জিভ দুটো নড়ছে, চেরা ঠোঁটের ফাঁক দিয়ে সরসর করে বেরোচ্ছে আর ঢুকছে। মোটা সোটা পিছল দেহ, সারা গায়ে গাঢ় বাদামি চাকা চাকা দাগ। ফোঁস শব্দের সঙ্গে সঙ্গে ওদের শরীরটা বারবার ফুলে ফুলে উঠছে। এই সাপ দুটো আগে কখনো নাগিনা সাহেবের ঘরে দেখিনি। ওরা আসলে ব্যাঙের গন্ধ পেয়েছে। আমার দিকে তাকিয়ে হেসে বললেন নাগিনা। কড়ে আঙুল কানে ঢুকিয়ে চোখ বুজে মুখ বেঁকিয়ে কান চুল করলেন কিছুক্ষণ। তারপর কয়েকবার কেসে ঘরের এক কোণে গিয়ে দেয়ালের খাঁজে শব্দ করে থুতু ফেললেন। চন্দ্রবোড়ার নাক নেই, তার বদলে আছে জ্যাকবসন্স অর্গান। ওরা চেরা জিভ দিয়ে ঘ্রাণ রেণুর খবর নেয়, তারপর সেই খবর পৌঁছে দেয় জ্যাকবসন্স অর্গানে। সেখানেই চলে গন্ধ বিচার। লেখাপড়া টোড়া আমিও করেছিলাম, সে কবেকার কথা। মনে পড়লে আক্ষেপ হয়, তাই সে ব্যথা ভুলতে নাগিনা সাহেবের দিকে মনোযোগ দিলাম। আমার সেফটির জন্য এই দুটোকে আনিয়েছি চন্দর। হাহা, দেখ দেখ, তোমার নামের সাথে ওদের মিল আছে চন্দর। দেখ, তোমার নামের সাথে ওদের মিল আছে। এ হ্যাঁ চন্দ্র বোরা, চন্দ্র বোরা। জানো তো ওদের বহুত বীজ জহরিলা আছে। সালা এক একটা বীজ দাঁতি 1 সেন্টিমিটার লম্বা। এর যে কোনো পজিশন থেকে ছবল মারতে পারে এরা। বহুত চারলেলা। চন্দ্রবোড়া সাপের খবর নাগিনা সাহেবের চেয়ে আমি কিছু কম রাখি না। ওরা ছবল মারলেই নামের আগে চন্দ্রবিন্দু। কিন্তু নাগিনা সাহেব এই জোড়া সাপ নিয়ে কি ছক কষছেন? আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? সেটাই নাগিনা সাহেবকে জিজ্ঞেস করলাম। আপনি আপনি এই যমজ সাপ নিয়ে কি করছেন? দুশ্মনদের ভয় দেখিয়ে দোস্ত বানাবেন নাকি? এরা হেভি সার্ভিস দেয় চন্দর, হেভি সার্ভিস দেয়। শুনলে তোমার তাজ্জব লাগবে। দেখো। কথা বলতে বলতে বাক্স দুটোর পাশে রাখা একটা টিনের কৌটো হাতে তুলে নিলেন নাগিনা। কৌটোর ঢাকনা খুলে ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। একটা বড় সড়ো ব্যাঙ বের করে নিয়ে এলেন বাইরে। তারপর শব্দ করে ওটার মাথায় চুমু খেলেন। আমার গা ঘিনঘিন করে উঠল, কিন্তু তখনও অনেক বাকি ছিল। আচমকা ঝুঁকে পড়ে ব্যাঙটাকে একটা কাচের বাক্সে ফেলে দিলেন নাগিনা। বললেন, এরা কিন্তু জেনারেলি ইঁদুর বা পাখি খেতে পছন্দ করে, কিন্তু সেগুলো এখানে তো রোজ জোগাড় করা মুশকিল আছে। তাই এই ব্যাঙের আদত করাচ্ছি। লে লে ভাই, কালে। সাপটা বোধহয় ক্ষুধার্ত ছিল, কারণ ব্যাঙটা বাক্সে পড়া মাত্রই ওটা ছোবল মারল। আর একই সঙ্গে আমাকে চমকে দিয়ে নাগিনার হাত সাপটার ঘাড় লক্ষ্য করে ছোবল মারল। সাপটার ঘাড় মুঠো করে ধরা অবস্থায় নাগিনার হাত ধীরে ধীরে উঠে এলো বাইরে। সাপটা হাঁ করে আছে বটে, কিন্তু বোঝা যায় ওর তেজের আঁচ কমে গেছে। একটু আগেই ওই ব্যাঙটার শরীরে বিষ ঢেলে ব্যাঙটাকে কাহিল করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওর পিছল শরীরটা নাগিনার হাত পেঁচিয়ে ধরল। কিছু একটা করতে চাইছে। আমাকে আবার অবাক করে দিয়ে নাগিনা সাহেব চন্দ্রবোড়াটার তেকোনা মাথার ওপরটায় চকিতে চুমু খেলেন, ঠিক যেন ঠোঁটের ছোবল। তারপর সাপটাকে ছেড়ে দিয়ে ওর জড়ুয়া ভাইটাকে আরেকটা ব্যাঙ দিলেন।
বাক্সের ঢাকনা দুটো ঠিক করে জায়গা মতো টেনে দিলেন এবং কৌটোর মুখ বন্ধ করে সেটা মেঝেতে নামিয়ে রাখলেন। অবশেষে শব্দ করে হাত ঝাড়তে ঝাড়তে শরীরটা সোজা করে আমার দিকে চেয়ে হাসলেন। चंदर चंदर तेरे याद है क्या मालूम আমার গ্র্যান্ডফাদাররা কিন্তু বেদে ছিল। হ্যাঁ, সাপ খেলা দেখাতো আর পেট ভরাতো দেখিয়ে। আমিও কিন্তু মাঝে মাঝে সাপ নিয়ে খেলি চন্দর। আর 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 এই সাপের মাথায় দেখ চুমু খাই। হ্যাঁ, আবার ওই ব্যাঙের মাথাও ভি চুমু খাই। দু তরফে চুমু খাওয়ার খেলা আমার জানা আছে। তাই আর কেউ এই কাজ করলে না সালা ভীষণ গুসা হয় हमको, ভীষণ গুসা লাগে চন্দর। বুঝলাম নাগিনা ইশারায় আমাকে সাবধান করছেন। আরও বুঝলাম নেশার কেসটা খুবই জবরদস্ত। মেয়েটাকে গোটা শাহী সালামত ইন ওয়ান পিস নাগিনার কাছে পৌঁছতেই হবে, যে করেই হোক। নিশাকে ঠিক কোন জায়গা থেকে আর কটার সময় তুলতে হবে বলুন, আর ওকে কোথায় নিয়ে আসবো? এখানে? হ্যাঁ 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 বলছি यार, বলছি সব বলছি। শোনো, ওকে তুলবে সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে। একদম টাইমটা ইয়াদ রাখনা। বারাসাতে ডাকবাংলো মোড় থেকে বাঁদিকে ন্যাশনাল হাইওয়ে 34-এ 4 কিলোমিটার দূর থেকে। হ্যাঁ ঠিক আছে তো? তুমি ডাকবাংলোর মোড়ে পৌঁছে আমাকে এই মোবাইলের নাম্বারটায় ফোন করো। হ্যাঁ, ये চিরকুটটা দেখো। কথা বলতে বলতে পকেট থেকে একটা ছোট চিরকুট বের করলেন নাগিনা সাহেব। ওটা আমার দিকে বাড়িয়ে দিলেন। চিরকুটটা নিলাম। কম্পিউটারে ছাপানো একটা সংখ্যা 5403। নাগিনার দিকে চোখ তুলে তাকালাম। এরকম উদ্ভট মোবাইল নাম্বার দেওয়ার মানে কি? আমার অবাক হওয়ার ব্যাপারটা বুঝতে পেরে হাসলেন তিনি। আরে শুরুতে 9830 আছে না, আর শেষে 03। দুটো ব্যাপার তোমাকে কিন্তু ইয়াদ রাখতে হবে, मतलब अच्छा से याद रखते হবে। সেফটি চন্দর, সেফটি সেফটি। আজকাল সালা পুলিশ যা শুরু করেছে না, ঠিকঠাক সালা ঘুষ নিতে চায় না। ভি আর থুতনিতে বার কয়েক টোকা মারলেন নাগিনা। সাপ দুটোর দিকে তাকালেন। ওরা তখন ওদের কাজ করে চলেছে। চন্দর, নেশাকে কসবার এই ডেরাতেই কিন্তু নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডাক বাংলোর মোড়ে পৌঁছে আমাকে কিন্তু ফোন করে সব সমাচার জানাবে চন্দর। পুরা সমাচার একদম টাইম টু টাইম আপডেট রাখনা। হ্যাঁ। আমি চুপটি করে বসেছিলাম। নাগিনা সাহেবের কথা শেষ হতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, আপনি বলছেন কাজটায় রিস্ক আছে, তার মানে? হেভি রিস্ক। রিস্ক তো হ্যাঁ, ভাই রিস্ক হ্যাঁ। কিন্তু জানি চন্দর, আমি জানি যে এই কাজ পারলে স্রেফ তুমি পারবে। হ্যাঁ, ইয়াদ রাখনা চন্দর, ইয়াদ রাখনা। নেশাকে কিন্তু আমার একদম গোটা চাই। একদম বিলকুল গোটা। নো অপশন, নো অপশন চন্দর। ভয় নেই নাগিনা সাহেব, আমি গোটা না ফিরলেও নেশা গোটাই পৌঁছবে। কাজটার জন্য কি নেবে বলো চন্দর? একটু শরম ভি না করে বলে ফেলো। হ্যাঁ, শরম মত করনা। লজ্জা সরম? হাসি পেল আমার। লজ্জা সরম আবার কি? হ্যাঁ, ওই জিনিসটা গায়ে মাখে না মাথায় দেয়? নাগিনা সাহেবের চোখে চোখ রেখে বললাম, 4 লাখ। এখন নেবে না, এখন আপনার কাছেই থাক। আপনার চেয়ে সেফ কোনো ব্যাংক কলকাতায় আছে নাকি? বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এই জন্য তোমাকে তো ভালো লাগে আমার চন্দর। রিয়েলি লাভলি লাভলি চন্দর। আমি কবজি উল্টে ঘড়ি দেখলাম। ঠিক আছে, আর দেরি করব না। অপারেশনটার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হবে।
আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। সবসময় আপনার দেওয়ার নাম্বারে আমি কন্ট্যাক্ট করব। চন্দর, আরে তোমার সঙ্গে আমি আজ নতুন তো কাজ করছি না। আমি জানি তুমি 1.5 ডজন ক্যাশ কার্ড ইউজ করো, হ্যাঁ, আর 3 দিন পর পর নতুন নতুন কার্ড কেনো আর পুরনো কয়েকটা ফেলে দাও। তোমার তরিকা আমার বহুত পছন্দ, বহুত বহুত। ওকে, হ্যাঁ, তাহলে রাতে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে উইথ নিশা। নিশা নিশা আমি ঘাড় নাড়লাম। নোংরা ঘর এবং নোংরা মানুষটাকে ছেড়ে বেরিয়ে আসতে যাব, হঠাৎই 3টে লোক হুট করে ঢুকে পড়ল। তাদের মধ্যে 2জনের গালে আর একজনের গলায় কাটা দাগ, যাকে বলে একেবারে আগমার্কা ছাপ। নাগিনার দলে নাম লেখানোর বেসিক কোয়ালিফিকেশন। একটু পরেই বুঝলাম আমার বুঝতে ভুল হয়েছে, কারণ মাঝের টাকমাথা বেঁটে লোকটাকে টেনে হিঁচড়ে ঘরে ঢুকিয়েছে বাকি 2জন, এবং লোকটার গাল বেয়ে সরু রক্তের রেখা গড়িয়ে পড়ছে। বাকি 2জনের একজন নাগিনাকে বলল, বস, পরেশ মালির কাছ থেকে সুপারি নিয়ে এই শালাই নদুয়াকে উড়িয়েছে। কিছুতেই শালা বলছে না পরেশ মালি এখন কোথায় ঠেকা বসিয়েছে। মাঝের লোকটা নাগিনার দিকে কাকুতি ভরা চোখে তাকিয়ে বলল, সচ বলছি মালিক, সচ বলছি, পরেশ মালিক ঠেকা আমি জানি না। সুপারি আমি নিইনি মালিক, নদুয়াকে খালাস করেছে আমজাদ। বিশ্বাস করুন মালিক, বিশ্বাস করুন। কাঁচা গালাগাল দিয়ে আরেকজন একটা নেপালা বের করে নিল হাতের আড়াল থেকে, সোজা বেঁটে লোকটার গলায় চেপে ধরল। তারপর কিস্তির বন্যা ছুটিয়ে দিল কর্পোরেশনের পাইপ ফাটা জলের মতো। রুক যা পঞ্জি বলে একবার হাততালির শব্দ করলেন নাগিনা। সঙ্গে সঙ্গে নেপালা উঁচিয়ে ধরা লোকটা, যার নাম সম্ভবত পঞ্জি, থমকে গেল, মুখ ঘুরিয়ে তাকালো নাগিনা সাহেবের দিকে। নাগিনা হাসলেন, আমার দিকে তাকিয়ে বললেন, এই তোমাকে বলেছিলাম না চন্দর, এই চন্দ্র বোড়াগুলো হাবি সার্ভিস দেয়, হ্যাঁ, দেখো। তারপর হাতছানি দিয়ে টাকমাথা বেঁটে লোকটাকে ব্যঙ্গ করে কাছে ডাকলেন। নাগিনা সাহেবের লোক 2জন বেঁটে লোকটাকে টানতে টানতে নাগিনার আরো কাছে নিয়ে গেল। নাগিনা ওর থুতনি ধরে আদর করে নেড়ে দিয়ে বললেন, আজা বাবুয়া, আজা আজা আজা, আরে আজা চুমলে লে। এই পঞ্জি পঞ্জি, একটু চুম্মা দে না একে। শোন 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 শোন, চুম্মা के बाद বডিটা খালে ছেড়ে দিস। কাউকে সারা জহরলা সাপে কাটলে আমি কি করতে পারি বল? আরে আমার কোনো গলতি নেই, চল চল। বেঁটে লোকটাকে পঞ্জি ও তার জাত ভাই টানতে টানতে নিয়ে গেল চন্দ্রবোড়ার বাক্সের দিকে। তারপর একটা বাক্সের ঢাকনা সরিয়ে দিল। অমনি ফোঁস শব্দ শুরু হলো। অনেক দেরিতে ব্যাপারটা বুঝতে পারল লোকটা, তখনও পাগলের মতো চেঁচাতে শুরু করলো। কিছুতেই কাচের বাক্স দুটোর দিকে যেতে চাইছিল না, প্রাণপণে চেষ্টা করছিল পিছিয়ে আসতে। নাগিনা সাহেব তখন গুনগুন করে গান ধরেছেন, आज फिर जीने की तमन्ना है, आज फिर मरने का ये इरादा है, अरे हम क्या আমি নোংরা ঘর আর নোংরা মানুষটাকে ছেড়ে বেরিয়ে এলাম। সামনে এখন অনেক কাজ। চৌত্রিশ নম্বর ন্যাশনাল হাইওয়ের উপরে কোনো রকমে দাঁড়িয়ে থাকা একটা ধাবায় বসেছিলাম। ধাবার খাঁচাটা এমনভাবে সোজা হয়ে আছে যেন কোনো ঝুপ্পুস মাতাল পড়ে যাওয়ার পর অতি কষ্টে আবার ব্যাঁকাতাড়াভাবে খাড়া হয়ে দাঁড়িয়েছে। কাচের গ্লাসে দেওয়া 3 নম্বর চা শেষ করে সিগারেট ধরাতেই গাড়িটাকে দেখতে পেলাম। সাদা রঙের একটা অ্যাম্বাসেডর গাড়ি। ধাবা ছাড়িয়ে অন্তত 100 মিটার এগিয়ে রাস্তার ধার ঘেঁষে দাঁড়ালো। একটা
একটা মেয়েকে খানিকটা যেন ধাক্কা মেরেই নামিয়ে দিল গাড়ি থেকে। তারপর দরজা বন্ধ করেই গাড়ি ছুটল। ঘড়ি দেখলাম 7:15। ধাবার ময়লা এবড়ো খেবড়ো টেবিলে একটা 50 টাকার নোট নামিয়ে রেখে উঠে দাঁড়ালাম। সঙ্গের ব্যাগটা মাথা গলিয়ে কাঁধে ঝুলিয়ে নিলাম। চটপট পা ফেলে রাস্তায় বেরিয়ে এসে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম। ধূসর সন্ধ্যা নেমে এসেছে বটে, তবে এখনো পুরোপুরি আঁধার হয়নি। মেয়েটি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, পরনে কালো অথবা গাঢ় রঙের কোনো শাড়ি। হাইওয়ে ধরে ছুটে যাওয়া গাড়ির হেডলাইটের আলো মাঝে মাঝে মেয়েটিকে ছুঁয়ে চলে যাচ্ছে। আমি আর দেরি করলাম না, এখন সময়ের দাম সবচেয়ে বেশি। চট করে রাস্তা পার হয়ে রাস্তার পাশের ঢালে নেমে গেলাম। সেখানে আমার বাইক দাঁড় করানো ছিল। বাইকের ডিকিতে অপারেশনের মেশিনপত্র ঠাসা, আর তার গায়ে দুটো হেলমেট ঝুলছে। লক খুলে একটা হেলমেট বের করে নিলাম, সেটা মাথায় দিয়ে নিশাকে লক্ষ্য করে বাইক ছুটিয়ে দিলাম। আমার বুকের ভেতরে যুদ্ধের বাজনা শুরু হলো। এই বাজনা আমার বড় ভালো লাগে। রাস্তা মসৃণ, দুপাশে বড় বড় গাছ, আরও দূরে খুচরো ছোট মাপের ঘরবাড়ি, কোথাও কোথাও ঝুপড়ির দোকানপাট। আকাশে বাঁকা চাঁদ মুচকি হাসছে, তার আড়ালে বোধহয় নিয়তিও। মেয়েটির কাছে পৌঁছে বাইক থামালাম। চারপাশে নজর করে দেখলাম রাস্তার ধার ঘেঁষে পার্ক করা অন্য কোনো গাড়ি কিংবা বাইক চোখে পড়ল না। ও একটু যেন ভয় পেয়ে গেল প্রথমটায়, তারপরেই অবশ্য সামলে নিল। বাইকের পেছনে তাড়া করে আসা ধুলো এড়াতে মুখে আঁচল চাপা দিল, কিন্তু কৌতূহল ভরা চোখ দুটো সবসময় আমাকে লক্ষ্য করছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনার নামটা কাইন্ডলি বলবেন? নিশা, নিশা সেনগুপ্ত। বাবুরামের গ্যাংয়ের নিশা? হ্যাঁ। এইরকম কোশ্চেন আনসারই হওয়ার কথা ছিল। ডাকবাংলো মোড়ে পৌঁছে নাগিনা সাহেবকে ফোন করে সেটা জেনেছিলাম। কথার শেষে তিনি বলেছিলেন একটু পরে আবার ফোন করতে। আমি নিশাকে চোখের ইশারা করে বাইকের পেছনের সিটটা দেখিয়ে বললাম, বসে পড়ুন, নাগিনা সাহেব আমাকে পাঠিয়েছেন। আঁচল সরে গেল বুক থেকে। আরেকটা চাঁদ বেরিয়ে পড়ল আড়াল থেকে। আমি অবাক হয়ে গেলাম। এরকম রূপসী মুখ আমি বহুদিন দেখিনি। ফর্সা লম্বাটে মুখ, নাকে নাকছাবি, কপালে এক ফোঁটা টিপ, বাঁ চোখের পাশে একটা ছোট্ট তিল। ওকে কোনো গ্যাংয়ে ঠিক মানায় না, সেই জন্যেই হয়তো ওর দাম এত বেশি। জলদি বসে পড়ুন, দেরি করবেন না। দ্বিতীয় হেলমেটটা বের করে নিশার হাতে দিলাম। এটা মাথায় দিন, নইলে ট্রাফিক পুলিশের খপ্পরে পড়লে সব প্ল্যান চৌপাট হয়ে যাবে। নিশা আমার কথা শুনল, হাতের হ্যান্ডব্যাগটা সামলে নিয়ে হেলমেট মাথায় দিয়ে বসে পড়ল বাইকে। সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে ছুটিয়ে দিলাম ডাকবাংলো মোড়ের দিকে। একটু পরেই মনে হলো নাগিনা সাহেবকে একটা ফোন করা দরকার। নিশাকে তোলার কিছুক্ষণ আগে ওকে দ্বিতীয়বার ফোন করেছিলাম, তখন নাগিনা সাহেব বাকি ইনফরমেশন দিয়েছিলেন। নিশা যে কালো রঙের সিল্কের শাড়ি পরে থাকবে সেটা বলেছিলেন, তারপর বলেছিলেন কাজ হয়ে গেলে ফোন করে জানাতে। ডাকবাংলো মোড় ছাড়িয়ে যশোর রোডে খানিকটা পথ এসে বাইক থামালাম। গাড়ি থেকে নেমে নিশাকে বললাম, আসুন একটু চাটা খেয়ে নিই। সময় নষ্ট করার কি দরকার? নাগিনা সাহেবের ওখানে পৌঁছে তারপর না। আমরা যে সময় নষ্ট করতে চাইবো না সেটাই সবাই ভাববে, বাবুরামের দলের লোকেরাও তাই ভাববে। সেই জন্যই সময় নষ্ট করা জরুরি। আমার কাজের স্টাইল একটু আলাদা। আসুন। চারপাশে সন্দেহের নজর বোলাতে বোলাতে নিশা আমার পিছু নিল। রাস্তার ধারের একটা ব্যস্ত দোকানে ঢুকে পড়লাম আমরা। দোকানটায় চা, সিঙাড়া, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। কাউন্টারে বেশ ভিড়। একটা কোণের টেবিল খালি দেখে সেটা বেছে নিলাম। কোণের টেবিলের সুবিধে হচ্ছে কে ঢুকছে কে বেরোচ্ছে স্পষ্ট নজর রাখা যায়। নিশাকে জিজ্ঞেস করলাম, কি খাবেন বলুন। ও আমার মুখোমুখি বসেছিল, তেরছা চোখে আমাকে দেখল, তারপর বলল, জাস্ট একটা কোক। লক্ষ্য করলাম দোকানের অনেকেই নিশাকে বারবার দেখছে। অবশ্য ও দেখার মতোই। আমি বেয়ারাকে ডেকে দুটো কোক দিতে বললাম। ওর হাতে একটা 20 টাকার নোট গুঁজে দিয়ে বললাম, বকশিস। এই টেবিলে আর কেউ যেন ডিস্টার্ব না করে, আমরা মিনিট 15 বসবো। একগাল হাসি এবং সেলাম, তারপরেই ঝটপট হিমশীতল কোক এসে গেল। আমি নিশাকে কোক নিতে ইশারা করলাম এবং নাগিনা সাহেবকে ফোন লাগালাম।
হ্যালো, চন্দর বলছি। ও এখন আমার কাছে। ও ও ও ও সাব্বাস সাব্বাস মির্চান্দানি আমাকে ফোনে জানিয়েছে যে নিশাকে ও স্পটে নামিয়ে দিয়েছে। ওকে ফোনে কোনো নাম নেওয়ার দরকার নেই, লাইন ট্যাপ হতে পারে। আমরা ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তোমরা এখন কোথায়? একটা মিষ্টির দোকানে। আরে কি সব উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, দোকান ফোকান না, আরে জায়গাটার নামই বলো। আপনার শরীর কেমন আছে? লাইন ছেড়ে দিচ্ছি, পরে আবার ফোন এক করব। মিনিট তোমরা এক্স্যাক্টলি ঠিক কোন জায়গাটায়? বাচ্চাদের মতো বেকার কোশ্চেন কেন করছেন স্যার? পরে কথা হবে। লাইন কেটে দিলাম। নিশা স্ট্রয়ের উপরে ঠোঁট চেপেছিল, মুখ তুলে বলল, আপনি তো দেখছি খুবই কশিয়াস। এটাই এ লাইনের দস্তুর ম্যাডাম। কেন, আপনি কশাস থাকেন না? থাকি, তবে সাবধানে থাকলেই তো সবসময় বাঁচা যায় না, মরতেও হয়। মরতে আপনি ভয় পান? না। কেন? আপনার কি ধারণা আমি বেঁচে আছি? কথাটা আমাকে ধাক্কা দিল। নিশার দিকে ভালো করে তাকালাম। ওর টানা টানা চোখে আচমকা একটা দুঃখের ছায়া নেমে এসেছে যেন। কেন, এ কথা বলছেন কেন? আমার অবস্থা না ছোটবেলার সেই শোলক কাটা খেলার মতো। রাজা একটি বালিকা চাইল, নাও নাও বালিকা নাও। কখনো বাবুরাম, কখনো নাগিনা সাহেব। লাইফটা কি করে যেন লুডোর ছক্কা হয়ে গেল। যে যখন খুশি যেমন খুশি দান খেলে চলেছে। অবশ্য এসব আপনাকে বলে কি লাভ, আপনি তো জাস্ট কুরিয়ার। কুরিয়ার না হলে কি বলতেন? বলতাম, আচ্ছা আমাকে একটা প্লেন অ্যান্ড সিম্পল লাইফ দিতে পারেন? সাদামাটা ঘরকন্যা করব, বাচ্চা কোলে নিয়ে দুধ খাওয়াবো, কর্তার মাথা টিপবো। দুধ কি সব আনসান বকছি। নিন নিন, কাজের কথা বলুন। মাথা ঝুঁকিয়ে কোকটা শেষ করতে লাগলো নিশা। আমি ওকে লক্ষ্য করছিলাম। নিশা বাবুরামের দলের মেয়ে, সেখানে নানান অভিজ্ঞতায় পোড় খেয়েছে। ওর চেহারা সুন্দর এবং আধুনিক। ওর মুখে এইসব সেকেলে নস্টালজিয়া বেমানান লাগার কথা, কিন্তু আমার মনে হচ্ছিল জীবনের কতকগুলো পুরনো শিকড় যুগ যুগ ধরে একই রকম থেকে যায়, একটুও বদলায় না। আমি নিচু গলায় বললাম, আমি কুরিয়ার না হলে আমাকে যা যা বলতেন সেগুলো মির্চান্দানি আপনাকে দিতে পারে ম্যাডাম। নামটা শুনে চমকে মুখ তুলে তাকালো নিশা। আমাকে তীর বেঁধানো নজরে দেখল। ও, আপনি তো অনেক খবরই রাখেন দেখছি। এ লাইনের দস্তুর ম্যাডাম। কি তখন থেকে ম্যাডাম ম্যাডাম করছেন, কানে কটকট করছে। আপনার সাথে তো আমার বড় জোর 2-2.5 ঘন্টার লাইফ। ওইটুকু সময় নাম ধরে তুমি বলে ডাকলে। মিরচন্দানি আমার মালিক বদলে গেট পাস, বাবুরাম থেকে নাগিনা সাহেব। আমি যা চাই তাও দিতে পারবে বলে মনে হয় না। হয়তো বড় জোর কয়েক বছরে ফুর্তি দেবে, কিন্তু সেটুকুও তো আমি কখনো পাইনি। হয়তো পেতে চাওনি। ও কিছু বলার আগেই দোকানে 3টে লোক ঢুকলো। ওদের চেহারা সুবিধের নয়, গায়ের রং কালো, মুখে খুচরো পাপের ছাপ, চঞ্চল চোখ এদিক ওদিক ছিটকে যাচ্ছে। নিশাকে বললাম, উঠে পড়ো জলদি, তুমি আগে বেরিয়ে যাও, আমি পরে যাচ্ছি। ও ভয়ের চোখে একবার পেছন ফিরে তাকালো, তারপর আমার কথা শুনলো, পায়ে পায়ে বেরিয়ে গেল দোকান থেকে। আমি বেয়ারাটিকে ইশারায় ডাকলাম, কোল্ড ড্রিঙ্কসের দাম মিটিয়ে দিয়ে পা বাড়ালাম। যেতে যেতে আর চোখে লোক 3টের দিকে দেখলাম। ওরা লোভের চোখে নিশার দিকে তাকিয়ে আছে। বুঝলাম ওরা সাধারণ কুকুর, শিকারি কুকুর নয়। বাইরে বেরিয়ে নিশাকে বললাম, একটা জরুরি কাজ সেরে নিতে হবে। কি কাজ? কোনো বড় সড়ো দোকানে একটা লেডিস টয়লেট খুঁজে বের করতে হবে, সেখানে তোমাকে শাড়িটা পাল্টে নিতে হবে। আমার ব্যাগে 3টে শাড়ি আছে, যে কোনো একটা বেছে নিও। শাড়ি পাল্টাবো কেন? তুমি যে কালো শাড়িটা পরে আছো সেটা বাবুরামের গ্যাংয়ের অনেকে জানে, নাগিনা সাহেবও জানেন। আমি কোনো রিস্ক নিতে চাই না। আর ইশারায় ওর পিঠে ঢলে পড়া ঢেউ খেলানো চুলের দিকে দেখালাম। এই চুল ঘাড় পর্যন্ত কেটে ফেলতে হবে। আপনি? নিশা, বি আ গুড গার্ল।
চুল চলে গেলে আবার গজাবে লাইফ চলে গেলে। ফুস। ওকে নিয়ে বাইরের দিকে এগোতে এগোতে বললাম, তুমি যে দলছুট হয়েছ সেটা আর কিছুক্ষণের মধ্যেই বাবুরাম জানতে পারবে। তারপর ওর গ্যাংয়ের খেঁকি কুকুরগুলো তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াবে। এই পোশাকে তোমাকে দেখলে ওরা চট করে চিনে ফেলবে, হয়তো শাড়ি চুল পাল্টালেও তোমাকে চিনতে পারবে, তবে রিস্কটা একটু কমবে। আমরা বাইকে উঠে স্টার্ট দিতে না দিতেই কোথা থেকে একটা সাদা মারুতি ভ্যান বুলেটের মতো ছুটে এসে আমাদের ওভারটেক করে একেবারে হুমড়ি খেয়ে থামলো। আমি বাইক চালিয়ে দিলাম। কার্গো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা মেশিন বের করলাম। স্মিথ অ্যান্ড ওয়েসন চিফ স্পেশাল মডেল 37.38 স্পেশাল ক্যালিবার, ডাবল অ্যাকশন, 5 রাউন্ড গুলি ছোঁড়া যায়, ওজন প্রায় 400 গ্রাম। আমেরিকার এই মেশিনটার সঙ্গে আমি কায়দা করে লেজার পয়েন্টার লাগিয়ে নিয়েছি। বাইকটাকে চোখের পলকে সাপের মতো প্যাঁচ খাইয়ে মারুতির ড্রাইভারের জানালার কাছে নিয়ে গেলাম। ততক্ষণে মারুতির পেছনের জানালা দিয়ে পিস্তল ধরা একটা হাত বেরিয়ে এসেছে। আমি চলন্ত বাইক থেকেই ড্রাইভারের মাথায় গুলি করলাম। ওদের পিস্তলের আওয়াজে আমার রিভলভারের ফট শব্দটা চাপা পড়ে গেল। রাস্তার পাবলিক ছোটাছুটি করতে শুরু করলো। একই সঙ্গে কানে এলো নানান গলার চিৎকার, ছোটন্ত গাড়ির ব্রেক কষার শব্দ, গাড়ির প্যাঁপ ও হর্ন, সব মিলিয়ে একেবারে দক্ষযোগ্য। আমি ঝুঁকে পড়ে বাইক চালাচ্ছিলাম। নিশাকে বললাম, যতটা সম্ভব মাথা নিচু করে থাকুন। হু হু বাতাসে আশেপাশের আওয়াজ চাপা পড়ে যাচ্ছিল, তবে বুকের ভেতর যুদ্ধের বাজনা আমি শুনতে পাচ্ছিলাম। গাড়ি নিয়ে কোনো অ্যাকশনে হলে আমি সবার আগে ড্রাইভারকে টপকে দিই। তাতে বিরাট একটা সুবিধে আছে, বেশিরভাগ সময় দেখা যায় গাড়ির অন্য ছেলেগুলো স্টিয়ারিং ধরতে জানে না। আর কেউ যদি জানেও তাহলে ডেড বা হাফ ডেড পাইলটকে ঠেলে সরিয়ে সেখানে পজিশন নিতে নিতে অনেকটা সময় চলে যায়। যখন মনে হলো যশোর রোড ধরে বেশ খানিকটা পথ চলে এসেছি, পেছনে আর কোনো ফেউ নেই, তখন বাইকটাকে একটা অন্ধকার সাইড রোডে ঢুকিয়ে দিলাম। বেশ খানিকটা যাওয়ার পর একটা মাঠের পাশে অন্ধকার নির্জন জায়গা দেখে গাড়িটা সাইড করলাম। ব্যাগ থেকে শাড়ির প্যাকেটটা বের করে নিশার হাতে দিলাম। কুইক, ওই গাছটার আড়ালে দাঁড়িয়ে ঝট করে শাড়িটা চেঞ্জ করে নাও। নিশা কি একটা বলতে গিয়েও চুপ করে গেল। চাঁদের আলোয় ওর নাকছাবিটা চিকচিক করছিল। আমি ওকে ছোট্ট করে ঠেলা দিলাম, সময় নষ্ট করো না, জলদি। হ্যান্ডব্যাগটা আমার হাতে দিয়ে ও গাছের আড়ালে যেতেই মাঠের দিকে মুখ করে ছোট বাইরের ভঙ্গিতে দাঁড়ালাম। এই অভিনয়টা নাক গলানো পাবলিকের জন্যে। 15 কি 20 সেকেন্ডের মধ্যেই নিশা চলে এলো। বলল, কালো শাড়িটা প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি। গুড বলে প্যাকেটটা ওর হাত থেকে নিয়ে ব্যাগে চালান করলাম। ওর হ্যান্ডব্যাগটা ফিরিয়ে দিলাম। তারপর কার্গো প্যান্টের বাঁদিকের পকেট থেকে কাঁচি বের করে ওকে বললাম, ঘুরে দাঁড়াও। ও ঘুরে দাঁড়াতেই ঘাড় বরাবর কচাকচ কাঁচি চালালাম। তারপর দোকানের পাশেও। এখন নিশার মুখটা খানিকটা অন্যরকম লাগছে। তাড়াহুড়োয় ওকে এর চেয়ে বেশি বদলানো যাবে না, তবুও শেষ তুলির টান হিসেবে একটা বড় লাল টিপ শার্টের বুক পকেট থেকে বের করে ওর কপালের ছোট্ট কালো বিন্দির ওপর সিঁটে দিলাম। ব্যাস, আমরা বাইকে উঠে ইঞ্জিন স্টার্ট করলাম। লোকটাকে ওই রকম ভাবে মেরে ফেললেন? ওর হয়তো ফ্যামিলি আছে। আমি অবাক হয়ে ওর দিকে ফিরে তাকালাম। বাবুরামের গ্যাংয়ের মেয়ের মুখে একই ভক্তি গীতি। ফ্যামিলি আছে কিনা পরে জেনে নেব। আবার বাইক নিয়ে ছুট। 1 নম্বর গেটে পৌঁছে আমরা ভিআইপি রোডের দিকে বাঁক নিলাম। বাইকের রিয়ার ভিউ কনভেক্স মিররে বরাবর আমার নজর ছিল, কিন্তু সন্দেহ হওয়ার মতো কোনো গাড়ি চোখে পড়েনি। সন্দেহ হওয়ার মতো একটা দৃশ্য চোখে পড়ল এবার। ভিআইপি রোড ধরে এসে এয়ারপোর্টের দিকে যাওয়ার রাস্তার কাছে পৌঁছতেই আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম, কারণ সামনে তাকিয়ে দেখি একটা বাইক ভিআইপি রোডে আড়াআড়িভাবে কাত হয়ে পড়ে আছে। তার কাছাকাছি বেশ খানিকটা তেরচাভাবে দাঁড়িয়ে আছে একটা ছাই রঙা মারুতি গাড়ি। রাস্তার সোডিয়াম লাইটে গাড়ির রংটা বিবর্ণ শ্যাওলার মতো দেখাচ্ছে। মারুতি আর বাইকের মাঝামাঝি জায়গায় 4-5 জন লোক জটলা করে দাঁড়িয়ে হাত পা নেড়ে কথাবার্তা বলছে। ভিআইপি ধরে ছুটে চলা বাস, মিনি বাস ইত্যাদি স্পিড কমিয়ে মারুতি আর বাইকটাকে দিব্যি পাশ কাটিয়ে যাচ্ছে। ব্যাপারটা মোটামুটি একটা অ্যাক্সিডেন্টের ছবি, তবে ছবিটা নকলও হতে পারে। এটা ভাবলাম এই কারণে যে আমার লাইনে বেঁচে থাকা ট্রেড লাইসেন্স হলো সন্দেহ করা।
মুহূর্ত দেরি না করে বাইক ঘুরিয়ে দিলাম এয়ারপোর্টে যাওয়ার রাস্তার দিকে। আর ঠিক তখনই নিশার মোবাইল ফোনটা বাজতে শুরু করলো। ও বলতে যাচ্ছিল, এ কি, বাইক ঘোরালেন কেন? কিন্তু কথা শেষ করার আগেই ফোন বেজে ওঠায় ও ফোন ধরল। আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম, শব্দটাও। হ্যালো? কয়েক সেকেন্ড কি শুনলো, তারপরেই ফোনটা আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমি সবে স্পিড নিতে শুরু করেছিলাম, ওর কান্না শুনে গাড়ি থামিয়ে দিলাম। জায়গাটা নির্জন, রাস্তার দুপাশে এলোমেলো গাছপালা, একটু এগোলেই হোটেল, এয়ারপোর্ট, অশোক। আমি ঘুরে তাকালাম নিশার দিকে। কি হয়েছে, কাঁদছ কেন? ও কোনো কথা বলতে পারল না, বারবার ফুপিয়ে উঠছিল, ফোনটা হাতের মুঠোয় ধরা। আমি বাইক থেকে নেমে দাঁড়ালাম, এক হাতে হ্যান্ডেল ধরে রেখে মোবাইল ফোনটা ছিনিয়ে নিলাম ওর হাত থেকে। ফোনটা কানে লাগাতেই কথা শুনতে পেলাম, একজন পুরুষ চিবিয়ে চিবিয়ে কথা বলছে। বুঝলি, মির্চান্দানি শেষ, খতম। আমাদের সামনে ওর ছাঁচড়া বডি পড়ে আছে। আরে ওর ফোন থেকেই তোকে ফোন লাগিয়েছি, এবারে তোর পালা। লোকটা বাজেভাবে হাসছিল। আমি লাইন কেটে দিয়ে ফোনটা নিশাকে ফিরিয়ে দিলাম। মিরচান্দানির কোনো ফ্যামিলি ছিল না, কিন্তু নিশাকে একথা বলার কোনো মানে হয় না। ও তখনও কাঁদছিল। মিরচান্দানির কাছে ওর হয়তো খুব বেশি প্রত্যাশা ছিল না, কিন্তু ওর কান্না দেখে বুঝলাম মিরচান্দানি ওকে আলতো করে ছুঁয়ে ফেলেছিল, ওর বাইরেরটা আর ভেতরেরটাও। আমার ফোন নাম্বার শুধু মিরচান্দানি জানতো, আর কেউ না। আমার সব কিছু শেষ হয়ে গেল, সব শেষ। হঠাৎ ও বাইক থেকে নেমে পড়ল। আমাকে আপনি ছেড়ে দিন, দল বদলে আমার আর কোনো স্বাদ নেই। আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। আমি যেন বিদ্যুতের শক খেয়ে আটকে উঠলাম। মেয়েটা কি পাগল হয়ে গেছে? আমাকে ছেড়ে এই মুহূর্তে চলে গেলে ও আর ক মুহূর্তই বা বাঁচবে। ঠিক তখনই নজর পড়ল দুটো মোটর বাইক ভিআইপি রোডের দিক থেকে এগিয়ে আসছে। হয়তো এতক্ষণে ও শিকারের দেখা না পেয়ে ওরা খুঁজতে বেরিয়েছে। চিরুনি তল্লাশি চালিয়ে নিশাকে ওরা ছেঁকে তুলতে চায়, কিন্তু কেন? শুধু এই দল বদলের জন্যে, নাকি অন্য কোনো গভীর কারণ আছে? ঝট করে বাইকে উঠে পড়লাম। নিশাকে বললাম, মাথা ঠান্ডা রাখো প্লিজ, একটু পরে তোমাকে সব বুঝিয়ে বলছি। নাগিনা সাহেবকে আরেকবার ফোন করতে হবে। বাইক ছুটিয়ে দিলাম এয়ারপোর্টের দিকে। রিয়ার ভিউ মিররে দেখলাম বাইক দুটো আচমকা স্পিড বাড়িয়ে নিল আর হেডলাইট নিভিয়ে দিল। আমার বাইকটা নিশ্চয়ই ওদের সন্দেহের নজরে পড়েছে। এয়ারপোর্ট এলাকায় সিকিউরিটির কড়াকড়ি একটু বেশি, এখানে সাবধান থাকাটা জরুরি। মাথা গরম করে আমি গুলি চালানোর ঝুঁকি নিতে পারি না, ওরাও নিশ্চয়ই কোনো ঝুঁকি নেবে না, কিন্তু যদি নেয়। নিশাকে বললাম, বাইকের ডিকির ডালাটা খুলে ভেতরে হাত ঢোকাও। যে রিভলভারটা প্রথমে হাতে ঠেকবে সেটাই আমার হাতে দাও। আমার প্যান্টের পকেটে যে দুটো মেশিন আছে সেগুলো ছোট মাপের, এছাড়া 3টে হেভি মডেল ডিকিতে রেখেছি। নিশা তারই একটা বের করে আমার হাতে দিল। এক পলক দেখেই বুঝলাম ব্যারেটা মডেল 8000 কুগার জি আইনক্স, 9mm প্যারা ক্যালিবার, ডাবল অ্যাকশন, 15 রাউন্ড গুলি ছোড়া যায়, ওজন প্রায় 1 কেজি। এই ইটালিয়ান মেশিনটা এক কথায় মার্ভেলাস। পিস্তলটা বাগিয়ে ধরেই আমি বাইকের হেডলাইট নিভিয়ে দিলাম। তারপর এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে স্পিড কমিয়ে দিলাম। খেয়াল করলাম প্রতিপক্ষ স্পিড কমিয়ে দিয়েছে। বুঝলাম ওরা ঝামেলা চায় না। এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। নিশাকে অবাক করে দিয়ে আচমকা বাইক ঘুরিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই গতি মারাত্মক বাড়িয়ে ছুটে চললাম ওদের বাইকের মুখোমুখি এবং বিপজ্জনক দূরত্বের মধ্যে এসেই আমার বাইকের হেডলাইটটা জ্বেলে দিলাম। মুখোমুখি ছুটে আসা বাইক দুটোর একটা থেকে গুলি ছুটে এলো। আমার হেডলাইট ওদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল, তাই নিশানা ফসকে গেল। আমি ব্যারেটা তুলে ওদের একজনকে টিপ করে একবার ফায়ার করলাম, আমারও নিশানা ফসকে গেল। লোকটার গায়ে না লেগে গুলিটা বোধহয় বাইকের ট্যাঙ্কে গিয়ে লাগলো, কারণ চোখের পলকে বাইকটা দাউ দাউ করে চলে উঠল। রাস্তাটা আলোয় আলোময় হয়ে গেল। আমি ততক্ষণে ওদের পাশ কাটিয়ে সাঁ করে বেরিয়ে গেছি। পেছনে তাকিয়ে দেখলাম অন্য বাইকটা টালমাটাল হয়ে রাস্তা ছেড়ে মাতালের মতো আগাছার ঝোপের মধ্যে গিয়ে ঢুকে পড়ল। আমি পিস্তলটা প্যান্টের পকেটে গুঁজে দিলাম। ওটার তাপ টের পেলাম শরীরে। নিশা আমার জামা খামচে ধরেছিল। কেন জানি না মনে হলো ওর শক্তপোক্ত ভাবটা অনেক নমনীয় হয়ে গেছে।
বাইক চলে এলো ভিআইপি রোডে। স্বাভাবিক গতিতে গাড়ি ছুটিয়ে চললাম, নজর সবসময় সামনের রাস্তায় আর রিয়ার ভিউ মিরারে। পথে আর কোনো নতুন ঝামেলা আছে কিনা কে জানে। 5 থেকে বড় জোর 7 মিনিট আমরা পৌঁছে গেলাম সাফারি গেস্ট হাউসের কাছাকাছি। বাইকটা মেটাল রোড থেকে নামিয়ে কাঁচা রাস্তায় নিয়ে গেলাম। সেখানে দুটো পুরনো ভাঙা গাড়ি দাঁড়িয়েছিল, তার পাশেই ইটের পাজা আর স্টোন চিপসের ঢিবি। গাড়ি দুটোর আড়ালে বাইকটা এমনভাবে দাঁড় করালাম যাতে রাস্তা থেকে চট করে চোখে না পড়ে। তারপর নিশাকে বললাম, নেমে পড়ো, আমরা একটা গেস্ট হাউসে ঢুকবো। নিশার মনে প্রশ্ন ধাক্কা মেরেছিল, কিন্তু মুখে কিছু বলল না। সব কিছু ঠিকঠাক মতো লকটক করে ওকে নিয়ে হাঁটা দিলাম। বাইকটা ইচ্ছে করেই এমন দূরে রেখেছি যাতে বোঝা না যায় বাইকের সওয়ারিরা কোথায় গিয়ে ঢুকেছে। সাফারিতে আগে থেকেই ঘর বুক করে রেখেছিলাম। ম্যানেজার এরশাদ আমার অনেক দিনের দোস্ত। এই গেস্ট হাউসটার সবচেয়ে বড় গুণ হলো ওরা কাউকে কোনো প্রশ্ন করে না, আর কেউ উল্টোপাল্টা প্রশ্ন করলে উত্তর দেয় জানি না, দেখিনি, শুনিনি, বলতে পারছি না। এরশাদ বলে, আমার মুসাফিরখানা যারা আসে আরাম দেওয়াই আমার মকসদ, বাস আর কিছু জানি না, এর বেশি কিছু আমি জানি না। সুতরাং খাতায় বানানো নামটাম লিখে 3 তলার ঘরে পৌঁছে গেলাম। বড় মাপের ফ্যাশন দুরস্ত ঘর। ভোমরার গুঞ্জন তুলে এসি চলছে। ফ্লোরোসেন্ট আলো মার্বেলের মেঝে থেকে ঠিকরে আসছে। রুম ফ্রেশনারের সুন্দর গন্ধ মনটা ভালো করে দিতে চাইছে। বেয়ারা চলে যেতেই নিশা ভুরু উঁচিয়ে জানতে চাইল, আমরা এখানে এলাম কেন? এভাবে সময় নষ্ট করার কি মানে? আমি সিগারেট ধরালাম, একটু সময় নিয়ে বললাম, এখানে আমরা একটু রেস্ট নেব। আগেই তো তোমাকে বলেছি আমার কাজের স্টাইল আলাদা। নিশা ধবধবে চাদর মোড়া বিছানার একপাশে বসে পড়ল, চোখের কোণ মুছে বলল, একটা মেয়েকে নিয়ে হোটেলে নাম ভাড়িয়ে ওঠার স্টাইলটা বস্তা পচা, স্টিকিং। কেন, মিরচান্দানের সঙ্গে এইরকম স্টাইলে কোথাও উঠেছিলে নাকি? নিশা হঠাৎই কেঁদে ফেলল, মুখ নিচু করে মাথা নেড়ে বোঝাতে চাইল, হ্যাঁ। আমি ওকে কান্নার সময় দিলাম। ভালোবাসার স্থান কাল পাত্র বিচার করে না। বাবুরামের গ্যাংয়ে ওই মারাত্মক জীবনযাপনের ফাঁকে নিশা আর মিরচান্দানির মধ্যে ভালোবাসার একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে গিয়েছিল। সেই বিক্রিয়ার ঘোর কাটতে কিছুটা সময় তো লাগবেই। আমি মোবাইল ফোন বের করে নাগিনা সাহেবকে ফোন করলাম। হ্যালো, আমরা ঠিক আছি। হ্যালো, কে চন্দর? তোমরা এখন কাহা পর? নাগিনা সাহেব বড্ড নাছোড়বান্দা পাবলিক। বললাম, আমরা এখন রাস্তার ধারে একটা বটগাছের তলায়। এবার নাগিনা সাহেবের মাথায় জল ঢুকলো, বুঝলেন সঠিক জায়গা আমি বলতে নারাজ। আচ্ছা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই হুয়া তো? না, তবে মনে হয় বাবুরামের গোটা দুয়েক টপকে গেছে। নিশা পারফেক্টলি ওকে। ওর গায়ে যেন কোনো আঁচ না লাগে, ইয়াদ রাখনা। তোমরা 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 কখন আমার এখানে ঢুকছে চন্দর? ঠিক নেই, রাত হতে পারে। আরে নিশাকে ফোন লাগাও, নিশাকে ফোন লাগাও। নিশার কাছে গিয়ে ওর হাতে ফোন দিলাম। ও মুখ তুলল, চোখ মুছল, দু তিনবার হুঁ হাঁ করলো ফোনে। তারপর ফোনটা আমার হাতে ফিরিয়ে দিল। আমি নাগিনা সাহেবের সঙ্গে কথা বলতেই তিনি উল্লাসে ফেটে পড়লেন। সাবাস সাবাস চন্দর, আরে তুমি তো একদম জিনিয়াস আছো। লাভলি। পরে কথা হবে, বাই। ফোন কেটে দিলাম। আমি বিছানার কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম, সিগারেটের ধোঁয়া ছেড়ে বললাম, ওরা আমাদের যত পারে হন্যে হয়ে খুঁজে বেড়াক, ওরা ভাবতেও পারবে না আমরা হোটেলের ঘরে নিশ্চিন্তে রিল্যাক্স করছি। সেই জন্যই বলছিলাম আমার স্টাইল একটু আলাদা। নিশা ঘাড় কাত করে আমার দিকে তাকালো, বলল, সরি। চুল কেটে ফেলায় ওর বয়স বেশ খানিকটা কম দেখাচ্ছে। খেতে পাচ্ছে? একটু একটু। আমি রুম সার্ভিসকে ডেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস আর হার্ড ড্রিঙ্কসের বোতল দিতে বললাম। সেলাম ঠুকে বেয়ারা চলে গেল। এরশাদের সঙ্গে আমার মাখামাখির কথা সাফারির বেয়ারারা ভালো করেই জানে, তাই মুখ বুজে ঝটপট সার্ভিস দেয়। সিগারেটের শেষ টুকরোটা টেবিলে রাখা অ্যাস্ট্রেতে ফেলে দিলাম।
নিশা আমার দিকে আর চোখে তাকিয়ে অস্পষ্ট ভাঙা গলায় বলল, আমার জন্য এত খরচ কেন করছেন? আই এম ফিনিশড। শেষ হওয়ার আগে কেউ শেষ হয় না। তাছাড়া এগুলো আমার ইনভেস্টমেন্ট। তোমাকে টিপটপ অবস্থায় নাগিনা সাহেবের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজের জন্য আমি পয়সা পাবো। এসব কাজ ছাড়া লাইফে আর কোনো কাজ খুঁজে পাননি? না, পাইনি। আমার লাইফের তুমি কি জানো? চেয়ার ছেড়ে বিছানায় উঠে বসলাম। আমার বাবাকে জানি না। মা যে কাজ করতো সেটা কোনো মেয়ে সাত করে করতে চায় না। আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। লেখাপড়া মাস্টাররা শিখিয়েছিল, আর খারাপ কাজগুলো আমি নিজে নিজে শিখে নিয়েছিলাম। তবে ভেবেছিলাম বেলাইনে যাব না, কিন্তু মায়ের ক্যান্সারটাই সব প্ল্যান চৌপাট করে দিল। আমি চন্দ্রকান্ত থেকে চন্দর হয়ে গেলাম। চন্দ্রবিন্দুর ব্যবসায় এসে পড়লাম। আপনার মায়ের ক্যান্সার হয়েছিল? হ্যাঁ, তার ট্রিটমেন্ট করার খরচ সামলাতে গিয়েই পা পিছলে গেল। তারপর আর কি, মাকে ফেরাতে পারলাম না, আর আমিও ফিরতে পারলাম না। এখন আগে পিছে কেউ নেই। সবসময় দুটো খাতারনাক চাকরকে সঙ্গে নিয়ে ঘুরি। একজনের নাম জীবন আর অন্যজনের নাম মৃত্যু। হয় টপকাও, নইলে টপকে যাও। আমার নামটা চন্দ্রকান্ত না হয়ে যদি চন্দ্রবিন্দু হতো তাহলে খুব ভালো হতো, তাই না? আমার নামটা বিসর্গ হলে ভালো মানাতো। তা কেন হবে? তুমি কি জীবনে কিছু পাওনি? পেয়েছি কিনা বুঝতে পারিনি, তাই পেলেও সেটা ভগবানই জানেন। বেয়ারা এসে খাবার দাবার সাজিয়ে দিয়ে গেল। ওর হাতে 10টা টাকা গুঁজে দিলাম। তারপর নিশাকে বললাম, এসো একটু খেয়ে নাও। খেতে খেতেই ওর সঙ্গে কথা হচ্ছিল। কেন জানি না, ওকে দেখে আমাকে কথাই পেয়ে বসেছিল। আর কথা বলতে বলতে নিশাও ধীরে ধীরে সহজ হয়ে উঠছিল। মিরচান্দানির আগে কেউ ছিল না? ছিল, দুজন। চোখ মুছল নিশা। কি নাম ছিল ওদের? উত্তর দিতে ও খানিকটা সময় নিল। জেনে কি লাভ? তবে তখনও আমি নষ্ট হয়ে যাইনি। বাবুরামের গ্যাংয়ে প্রথম, না তার আগেরও হিস্ট্রি আছে? সেরকম কিছু না, ওই ট্রাক পেডলিং করতাম। ওটা ছিল আমার ট্রেনিং পিরিয়ড। আপনি কোন গ্যাংয়ে আছেন? মুখ ভর্তি ফ্রাইড রাইসকে পেপসি দিয়ে নিচে নামিয়ে বিষণ্ণভাবে হাসলাম। একটু সময় নিয়ে বললাম, কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়। কেউ কখনো আপনার হয়নি? মানে এক ফোঁটাও লাভ হিস্ট্রি নেই? অদ্ভুত কথা, লাভ হিস্ট্রি? নিশা, আমার সব লাভ হিস্ট্রি আসলে ক্ষতির হিস্ট্রি। ওসব শুনে লাভ নেই, শুধু শুধু আবার কষ্ট পাবো। এখনো ওসব কথা মনে করে কষ্ট পান? তাহলে তো খুবই ক্ষতিকর হিস্ট্রি। হ্যাঁ, তা তো বটে। এই লাইফ আপনার ভালো লাগে? বুকে একটা ধাক্কা লাগলো। নিশা এমন করে তাকালো, এমন ঢঙে কথাটা বলল যে আমার ভেতরটা মুচড়ে উঠল। এটা আমার লাইফ নয়, অন্য একটা বেপরোয়া বন্দুকবাজ খতরনাক লোকের লাইফ। আমি তার হয়ে প্রক্সি দিচ্ছি, তার হয়ে বেঁচে আছি। এই লাইফটাকে আমি ঘেন্না করি, কিন্তু জড়িয়ে গেছি। আর বেরোনো যাবে না। নিশার অদ্ভুত দৃষ্টি, ওর গা থেকে ভেসে আসা পারফিউমের গন্ধ, এয়ার কুলারের মিহি শব্দ, সব মিলিয়ে আমার কেমন ঘোর লেগে যাচ্ছিল। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। ভালোই বলেছেন, আমিও বোধহয় প্রক্সি দিচ্ছি। যতই দলবদল করি আসল ব্যাপারটা তো একই থাকবে। বাবুরাম, নাগিনা সাহেব সব সমান। বিবেক চলে যাওয়ার পর আর কোনো মানেই খুঁজে পাচ্ছি না। বিবেক? কেন, তোমার বিবেক বলে কিছু নেই? ওই বিবেক না, বিবেক মিরচান্দানি। ও, ওকে খুব ভালোবাসতে? আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব। নিশার খাওয়া আগেই শেষ হয়ে গিয়েছিল। ও কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছিল। একটা কথা জিজ্ঞেস করব? করুন। নাগিনা সাহেব তোমাকে দলে টানার জন্য এত ঝামেলা ঘাড়ে নিচ্ছেন কেন? এত খরচ করছেন কেন? ঠোঁট টিপে চুপ করে রইল নিশা। আমাকে একটানা এমনভাবে দেখছিল যে আমার অস্বস্তি হচ্ছিল। অনেকক্ষণ পর মলিন এসে জিজ্ঞেস করল,
কেন জানতে চাইছেন? খুব জানতে ইচ্ছে করছে। যদি অসুবিধা থাকে তাহলে বলতে হবে না। তেমন অসুবিধা কিছু না, তবে ওসব কথা থাক, মুডটা অফ হয়ে যাবে। আমি হার্ড ড্রিঙ্ক নিয়ে বসলাম। নিশাকে জিজ্ঞেস করলাম ওর জন্যও গ্লাস নেব কিনা। ও বলল না, ওর এসবে তেমন অভ্যেস নেই। আমি গ্লাসে কয়েক চুমুক দেওয়ার পর বললাম, একটা অদ্ভুত ফিলিং হচ্ছে নিশা। তোমার জীবনের সঙ্গে 2-3 ঘন্টার জন্য জড়িয়ে গেলাম, অথচ আগের জীবনটাও ভালো করে জানি না, পরের জীবনটাও ভালো করে জানতে পারবো না। ঠিকই তো, পোস্টম্যান কত সুখ দুঃখের খবর দেয়া নেয়া করে, সে কি আর গল্পগুলোর ভেতর জানতে পারে? খামের ভেতরে কি গল্প লুকিয়ে আছে পোস্টম্যানের তা জানার কোনো রাইট নেই। কিন্তু আমার যে গল্পটা ভীষণ জানতে ইচ্ছে করছে। তাহলে তো পোস্টম্যানের কাজটা আপনাকে ছাড়তে হবে, সেটা কি পারবেন? খুব শক্ত কাজ, তবে চেষ্টা করে দেখা যায় না এমন শক্ত বোধহয় নয়। আমার মনে হচ্ছিল আমি নেশার ঘোরে উল্টো সিধে বকে চলেছি, কিন্তু এত অল্পে আমার তো নেশা হয় না। এমন সময় নিশার মোবাইল ফোনটা বেজে উঠল। ও বিছানায় রাখা হাত ব্যাগটা টেনে নিয়ে ফোনটা ধরতে যাচ্ছিল। আমি প্রায় ঝাঁপিয়ে পড়ে ওর হাত চেপে ধরলাম, মাথা নেড়ে ইশারা করে বললাম, ফোন ধরো না। ওর ফোনটা আমি তুলে নিয়ে কথা বললাম, হ্যালো। तू कौन है बे? निशा को फोन दे। নিশার টাইম খতম, ওকে ঠিকানায় লাগিয়ে দিয়েছি। ক্যাও। साला कौन है तू? মির্চন্দনী কা জিন। জয় রাম জি কি। লাইন কেটে দিয়ে নিশাকে ফোনটা ফিরিয়ে দিলাম। কি পারবেন ছাড়তে? কি ছাড়বো? ওই যে বললাম, পোস্টম্যানের কাজ। ছাড়তে পারবো কিনা জানি না, তবে তোমার কথা শুনে ছাড়তে ইচ্ছে করছে। ছাড়লেই তোমার গল্পটা জানতে পারবো, তাই তো? আরে বাবা, সেটাই কি কম? আসলে আমার হাতে এত রক্ত লেগে আছে, এখন হাত ধুলেও যাবে না। জানি জানি আমার রক্ত দিয়ে এই রক্তের গল্পটা শেষ হবে। আমারটাও বোধ হয় তাই। আহা, নাগিনা সাহেব তোমাকে হয়তো চোখের মনি করে রাখবেন। তোমার কাছে বাবুরামের গ্যাংয়ের কত খবর আছে। তাছাড়া তুমি বিউটিফুল। সে তো বাইরেটা, ভেতরটা অত বিউটিফুল না। কে জানে, আমি তো এখনো ভালো করে দেখতে পাইনি। বিউটিফুল হতেও তো পারে। সর্বনাশ, আপনি আবার আমার প্রেমে পড়লেন নাকি? প্রেমে পড়েছি এই মেয়েটার। অবাক হয়ে গেলাম আমি। কত সহজে কথাটা বলল, কত সহজে মির্চাদানির জন্য চোখের জল ফেলল, আবার কত সহজে সেটা মুছেও নিল। বিপজ্জনক জীবন নিয়ে যারা বল লোফালুফি খেলে তারা এমন সহজভাবেই বোধহয় জীবনটাকে নেয়। নিশাকে ভালো করে দেখলাম আমি। আমার দেওয়া শাড়ির প্যাকেট থেকে যে শাড়িটা ও বেছে নিয়েছে সেটার রং হালকা নীল, তার সঙ্গে কালো ব্লাউজ আর লাল টিপ তেমন মানানসই হয়নি, কিন্তু ওর ধারালো সুন্দর মুখ সব গরমিল ঢেকে দিয়েছে। ওর ফর্সা মুখে চোখ দুটো এত গভীর যে মনে হয় তুলিতে আঁকা। কাজল পরেছে বলে ভুল হয়। বাঁ চোখের পাশে একটা ছোট্ট তিল, নাকের ডগাটা সামান্য ভোঁতা এবং ওপর দিকে বাঁকানো, তাতেই কেমন একটা খুকি খুকি ভাব জড়িয়ে গেছে মুখে। আর ঘাড় পর্যন্ত ছাঁটা চুল ওকে পুতুল পুতুল করে দিয়েছে। এইরকম অ্যাসেটকে বাবুরাম ঠিক কি কাজে লাগাতো? বোধহয় পুলিশকে বেউকুফ বানানোর কাজে, কিংবা গেস্টদের এন্টারটেন করার কাজে। হা করে কি দেখছেন? নিশা প্রশ্নটা করতেই চমকে উঠলাম। সত্যিই তো, এতক্ষণ ধরে কি দেখছিলাম আমি? মনটাকে একটা ঝাঁকুনি দিয়ে নেশার ঘোর কাটালাম। কবজি উল্টে হাত ঘড়ি দেখলাম। রাত অনেক বেড়েছে, এবার নিশ্চিন্তে বেরোনো যেতে পারে। আমার কথার জবাব দিলেন না? এখন না, পরে। আমাদের এখন উঠতে হবে। আর সময় নষ্ট না করে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আবার চলে এলাম বাইকের কাছে। নিশা আমার কানের কাছে মুখ এনে বলল, আপনি বড় অদ্ভুত পাবলিক। কেন? হোটেলে উঠলেন, এতক্ষণ সময় কাটালেন, অথচ কেন? তোমার ইগো হার্ট করেছে? না, তা না, তবে তবে কি? নিশা, তুমি আমাকে কি দিতে পারো?
বড়জোর একটা শরীর, যার সঙ্গে সম্পর্ক 5-7 মিনিটের। এরকম সম্পর্ক তোমার আগেও কত হয়েছে আমার, কত ভেঙেও গেছে। ওতে আমার কোনো টান নেই। টান আছে এমন কিছু দিতে পারলে ভেবে দেখতাম। যদি সত্যি সত্যি দিই, দিয়েই দেখো। এই কথাগুলো আপনি বিশ্বাস করেন? করি। কেন, তুমি করো না? নিশা, আমি এখনো পোস্টম্যান। হাতের কাজটা আমাকে শেষ করতে হবে, তারপর যাকে চলো। তারপর কি? নিশা স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর চোখের কোণ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি চোখ সরিয়ে নিলাম, কোনো কথা বললাম না, শুধু এলোমেলো পথ ধরে বাইক ছুটিয়ে দিলাম। আকাশের চাঁদ ওপর থেকে মজা দেখছিল একটা পোস্টম্যান কিভাবে চাকরি নিয়ে দোটানায় পড়েছে। বাইক চালাতে চালাতে আমি নেশার গন্ধ টের পাচ্ছিলাম। আমার ঘুম পেয়ে যাচ্ছিল। জোর করে ঘুম তাড়িয়ে রাস্তায় মনোযোগ দিলাম। বিপদের গন্ধের জন্য তৈরি থেকে হু হু করে বাইক ছুটিয়ে চললাম। নিশার মতো অ্যাসেটকে নাগিনা সাহেব কি কাজে লাগাবেন কে জানে। ছোট্ট একটা নোংরা ঘরে ছোট্ট একজন নোংরা মানুষ। ঘরটা সকালে যে অবস্থায় দেখে গেছি, রাতে ঠিক যেন তার জেরক্স কপি, অর্থাৎ অরিজিনালের চেয়ে একটু আবছা। তবে মাথার উপরে সেই ডাব্বু পাখার ক্যাঁচক্যাঁচ আর প্যালেস্তারা খসা দাঁত বের করা দেয়ালে বাল্বের আলোর মলিন প্রলেপ। ঘরে নাগিনা সাহেবের পেটেন্ট বিড়ির গন্ধের সঙ্গে নিশার পারফিউমের গন্ধ মিশে গেল। একটা নাম না জানা গন্ধ তৈরি হলো। নাগিনা সাহেব চেয়ারে দুপা তুলে হাঁটুজোড়া উঁচু করে এক অদ্ভুত ভঙ্গিতে বসেছিলেন, আর ঠোঁট টিপে চোয়াল নেড়ে কি একটা চিবোচ্ছিলেন, বোধহয় গুটখা বা ওই রকমই কিছু। আমাকে আর নিশাকে দেখেই ঠোঁট বন্ধ রেখে অদ্ভুত একটা ফুর্তির শব্দ করলেন। তড়াক করে চেয়ার থেকে নেমে লাফিয়ে লাফিয়ে চলে গেলেন ঘরের কোণে। অনেকটা বমি করার ঢঙে মুখে ঠাসা লাল রঙের তরল উগরে দিলেন দেয়ালের খাঁজে। তারপর 2-4 বার থুথু করে আমার দিকে তাকালেন। দু চোখ উল্লাসে টকবক করছে। निशा आ गई, अरे आ गई निशा, निशा निशा निशा। হাততালি দিয়ে দুহাত তুলে নাগিনা সাহেব এমন একটা ভঙ্গি করলেন যেন খুব টান টান ওয়ানডে ম্যাচে শেষ বলে জিতে গেছেন। আমি নোংরা লোকটাকে দেখছিলাম। ময়লা পাঞ্জাবিতে গুটখার রসের দাগ, পাজামাটা গোড়ালি থেকে প্রায় 4-5 ইঞ্চি উঁচু করে পরা, গলায় মোটা সোনার চেন, গোলগাল মুখের ডুমো নাক, চকচকে চঞ্চল চোখ জোড়া একবার আমাকে আর একবার নিশাকে চেটে নিচ্ছে। अरे बोसो चंदर, बोसो बोसो, वेलकम निशा, वेलकम वेलकम। अरे तुम भी बोसो बोसो। আমি আর নিশা দুটো চেয়ারে বসে পড়লাম। ড্যাম্প ধরা ঘরের বোটকা গন্ধে লাইটার জেলে একটা সিগারেট ধরাতে বাধ্য হলাম। নিশা অবাক চোখে নাগিনা সাহেব এবং ঘরটাকে দেখছিল। অবাকও হতেই পারে, কারণ ও নাগিনা সাহেবের নাম শুনেছে বহুবার, কিন্তু সচক্ষে তাকে একটিবারও দেখেনি। হয়তো এখন ভাবছে এভাবে দল পাল্টে ও ঠিক করলো কিনা, যদিও এখন আর কিছু করারই নেই। চেয়ারে বসে টেবিলে থাবার মতো দুটো হাত রেখে সামনে ঝুঁকে পড়লেন নাগিনা। चंदर, तुम्हें बहुत टेंशन दीते पारो। हाँ, इतना टेंशन, साला इतना टेंशन लगा दिया। अरे एक ফোন করতে তোমার কি হয়? হ্যাঁ, 3 বার তো ফোন করেছি। তো 6 বার করলে কি প্রবলেম হতো? আমি তোমাদের সেফটির জন্য ভেবে ভেবে মরছি। আরে সালা, তোমাদের কোনো খবরই নেই। হ্যাঁ, নিশার भी কোনো খবর নেই। আরে ইতনা টেনশন, বাপ রে বাপ রে বাপ রে। উফ। আমি হাসলাম। নাগিনা সাহেব আমার সেফটি চাইছিলেন নিশার সেফটির জন্যে, কিন্তু নিশার এত দাম কিসের সেটাই এখনো বুঝতে পারছি না। একটা রোগা দুর্বল লোক পরোটা আর চিকেন মশলা নিয়ে ঘরে ঢুকলো। বেশ কায়দা এবং কসরত করে নোংরা টেবিলটাকে পরিচ্ছন্ন করে খাবারগুলো টেবিলে সাজিয়ে দিল। সাজানোর পর বোঝা গেল খাবারের ব্যবস্থা আমার আর নিশার জন্যে। আরে ওকে ওকে বাবা, ওকে নাও নাও নাও, এবার খানা
ले लो खाना ले लो, খেয়ে নাও তো ভাই। তারপর নিশার দিকে চোখ ছোট করে তাকালেন নাগিনা। নিশা, খবর তো পাক্কা? হ্যাঁ, কনফার্মড। কিসের খবর? ওরা দুজন কি সব কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে। ঠিক আছে ঠিক আছে, আগে খেয়ে নাও, চন্দর চলে যাক, তারপর পরে বাত হবে। ইতনা জলদি কাহে? আমি আদার ব্যাপারে, আদা নিয়ে মাথা ঘামানোই ভালো। সুতরাং সিগারেটটা টেনে ছোট করতে লাগলাম। একটু আগে দেখা রোগা লোকটি থামস আপ আর একটা বড় বোতল টেবিলে বসিয়ে দিয়ে গেল, সঙ্গে দুটো গ্লাস। আমি দুটো গ্লাসেই থামস আপ ঢেলে দিলাম। খিদে খুব একটা পাচ্ছিল না, আবার এখন না খেলে রাতে আর খাওয়ার সময় হবে বলে মনে হয় না। লক্ষ্য করলাম নিশা কেমন যেন উসখুস করছে, বারবার চকিত চোখে আমার দিকে তাকাচ্ছে। ভয়ের প্রচ্ছন্ন ছায়া কখন যেন একটা মুখোশ হয়ে ওর মুখে এঁটে বসেছে। নিশার নীরব কাকুতি আমি বেশ বুঝতে পারছিলাম। ও চাইছিল না ওকে এখানে রেখে আমি চলে যাই, অথচ ও এখানে থাকতেই এসেছিল। আমি নিশাকে বললাম, নাও খেয়ে নাও। নিশা আমার চোখে তাকিয়ে কি বুঝলো কে জানে, আলতো করে হাত বাড়ালো প্লেটে রাখা পরোটার দিকে। ওর সরু সরু আঙুল পরোটার টুকরো ছেড়ে নিতে লাগলো। আমি সিগারেটে পরপর বেশ কয়েকবার টান দিয়ে সিগারেটটাকে ছোট করে ফেললাম। তারপর টুকরোটা মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে রগড়ে দিলাম। থামস আপের একটা গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে যাব, নাগিনা সাহেব মেয়েলি ঢঙে হাসলেন। কোমর থেকে নেমে যাওয়া পাজামাটাকে বাচ্চা ছেলেদের স্টাইলে টেনে তুললেন। হাসি থামিয়ে বললেন, সো বিউটিফুল নিশা। নিশার পিঠে হাত রাখলেন নাগিনা। ওর আঙুলগুলো কাঁকড়ার পা হয়ে নিশার ফর্সা নরম জমিতে সরসর করে ঘুরতে লাগলো। আমার বিরক্ত লাগছিল, বারবার নিজেকে বোঝাচ্ছিলাম নিশা নাগিনার সম্পত্তি, আমি একজন পোস্টম্যান মাত্র। কিন্তু তবুও ভেতরে ভেতরে কেমন একটা রাগ হতে লাগলো। মির্জানদের আফসোস রয়ে গেল, টেস্ট করার টাইম পেল না, চান্স ভি পেল না মির্জানদের। হায় হায় হায়, বেচারি জানলই না নিশা খাট্টা या मीठा। क्या चंदर, আমি ঠিক বলছি কিনা বলো? আশ্চর্য, এতক্ষণ ধরে নাগিনার এই ছকছক কাণ্ড চলছে, অথচ নিশা নির্বিকার, মাথা ঝুঁকিয়ে পরোটা দিয়ে চিকেন মশলা খাচ্ছে। শুধু দেখলাম ওর চোয়ালের হাড় শক্ত উঁচু হয়ে আছে। আমি নাগিনার কথার কোনো জবাব না দিয়ে থামস আপে চুমুক দিলাম, লম্বা চুমুক। লক্ষ্য করলাম নিশা আর চোখে আমার দিকে একবার দেখল। আমি গ্লাসে আবার চুমুক দিলাম। নাগিনা সাহেবের হাতের আঙুল এখন নিশার গলায়, থুতনিতে। নিশাকে লক্ষ্য করে আহ্লাদি গলায় বললেন, निशा, ए निशा, निशा तू बोल ना, तू खट्टा या मीठा, बोल निशा बोल। আমি থামস আপ ছেড়ে হঠাৎই উঠে দাঁড়ালাম, বললাম, নাগিনা সাহেব আমার রাত হয়ে যাচ্ছে, টাকাটা দিয়ে দিন। ও জরুর জরুর, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। নিশাকে সুড়সুড়ি দেওয়া ছেড়ে নাগিনা টেবিলের কাছে এলেন। টেবিলে পড়ে থাকা একটা মোবাইল ফোন তুলে নিয়ে ফটাফট বোতাম টিপে ফোনে কথা বললেন। हेलो हेलो पंजी, 4 पेटी लाना। हाँ 4 पेटी। ফোনটা টেবিলে রেখে আমার দিকে তাকিয়ে হাসলেন নাগিনা। ওর ময়লা দাঁত দেখা গেল। এ দাঁত কুমারী দাঁত, কোনো টুথব্রাশ এখনো এর ধর্ম নষ্ট করতে পারেনি। চন্দর, একটু কিছু খেয়ে নিতে পারতে? না, আমার দেরি হয়ে যাবে। এমন সময় পাঞ্জি এসে ঘরে ঢুকলো। এক পলক নিশার দিকে তাকালো, ভাদ্র মাসে কুকুর যেমন তাকায়। তারপর 4টে বান্ডিল এগিয়ে দিল নাগিনার দিকে। 4 পেটি বস। নাগিনা টাকাটা নিয়ে আমাকে দিল। लो लो, কি अभी खुश তো? আমি ঘাড় নাড়লাম। কুরিয়ার তার সার্ভিস চার্জ পেলে খুশি হবে না কেন? বান্ডিলগুলো কার্গো প্যান্টের পকেটে চালান করে দিলাম। আমি যখন চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, তখন নিশা পেছন থেকে ডেকে উঠল, শুনুন। আমি ঘুরে তাকালাম, দেখলাম নিশার খাওয়া থেমে গেছে। ও অসহায় কিশোরীর চোখে তাকিয়ে আছে। কোথায় গেল ওর পোড় খাওয়া জীবনের আত্মবিশ্বাস? কোথায় গেল ওর স্মার্টনেস? নিশা কয়েক সেকেন্ড ধরে কি যেন বলতে চেষ্টা করলো, কিন্তু কোনো কথা বেরোলো না।
কোনো জন্মবোবা কিশোরী যেন প্রথমবার প্রথম স্বর ফিরে পেয়ে কথা বলার চেষ্টা করছে। তারপর অনেক কষ্টে কয়েকটা শব্দ ছিটকে বেরিয়ে এলো ওর মুখ থেকে। জানেন কি ইনফরমেশন আছে আমার কাছে? জানি না, জানতে চাইও না। তোমাকে তো আগেই বলেছি আমি স্রেফ কুরিয়ার। চলি। আমি ঘরের দরজার দিকে পা বাড়ালাম। পেছন থেকে নিশার মরিয়া গলা শুনতে পেলাম। আমার কাছে ড্রাগের ইনফরমেশন আছে। 4.5 কেজি ব্রাউন সুগার। বাবুরাম মালটা এমন জায়গায় লুকিয়ে রেখেছে একমাত্র আমি সেটার খবর জানি, আর কেউ জানে না। নোবডি। তাই আমি এত প্রেশাস। আমার বুকের ভেতরে ঘন্টা বাজতে শুরু করলো। এসব কি বলছে নিশা? নিশার দাম তাহলে কোটি টাকারও বেশি। আমার মুখে বোধহয় অবাক ভাবটা ফুটে উঠেছিল, কারণ নাগিনা সাহেব হঠাৎই আমার মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে শুরু করেছেন। বেঁকে বেঁকে দুলে দুলে, অনেকটা চন্দ্রবোড়া সাপের মতো। আমি নিশার দিকে এক পা এগিয়ে গেলাম। পাঞ্জি আমার দিকেও এক পা এগিয়ে এলো। নাগিনা সাহেব হাসতে হাসতেই নিশার কাছে চলে গেলেন। ঝুঁকে পড়ে ওর মাথায় শব্দ করে চুমু খেয়ে বললেন, মাই সুইট ডল, মাই সুইট ডল। দেখতে যেমন কাজেও ভি তেমন, তাই না চন্দর? দেখো দেখো। কেন জানি না আমার মাথার ভেতরটা ঝাঁ ঝাঁ করছিল। 2 ঘন্টা আগে টানা হুইস্কি কি এখন মাথায় ঝটকা মারছে। নিশার চকিতে উঠে দাঁড়ালো, ছুটে আসতে চাইলো আমার দিকে। নাগিনা সাহেবের বাঁ হাত ওর চুল লক্ষ্য করে ছবল মারল, নির্ভুলভাবে খামচে ধরল ওর চুল এবং এক হ্যাঁচকায় মেয়েটাকে টেনে নিল নিজের বুকে। ওকে বাজেভাবে আদর করতে করতে আমাকে লক্ষ্য করে নাগিনা সাহেব জড়ানো গলায় বললেন, চন্দর, এই চন্দর, তুমি কেটে পড়ো अभी। हाँ, जल्दी जल्दी केटे पड़ो। सुहाग रात का टाइम हो गया हमारा। अरे चलो भाई चलो। আমার কাছে এসব নতুন কিছু নয়। নাগিনার গ্যাংয়ে কোনো মেয়ে থাকা মানেই গ্যাংয়ের মালিক ওর মালিক। হয়তো বাবুরামের গ্যাংয়েও ব্যাপারটা তাই ছিল, কিন্তু নিশা এরকম ঝটপটাচ্ছে কেন? যেন বেড়ালে কবুতর ধরেছে। নাগিনা সাহেব হাসছিলেন। ওর দেখা দেখি পাঞ্জিও হাসছিল। নাগিনা সাহেব পাঞ্জির দিকে তাকিয়ে চোখ মোটকে হেসে ইশারা করলেন, যার অর্থ একটু ধৈর্য ধরো, পরে তুমিও মধু খাবে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। একজন পোস্টম্যান এই সিচুয়েশনে কি করতে পারে? নির্বিবাদে চলে যাওয়া ছাড়া। হঠাৎই নাগিনা সাহেব বিরক্ত চোখে আমার দিকে তাকালেন। কি হলো চন্দর? বলছি না কেটে পড়ো। তুমি কাম খালাস করেছো, আমি নোট ভি খালাস করেছি। বাস লেনা দেনা ভি খতম। লেনা দেনা খতম? সত্যি আমি গোড়া থেকে ব্যাপারটা ভাবতে চাইছিলাম। বুঝতে পারছিলাম নাগিনা সাহেব কেন আমাকে দিয়ে কুরিয়ারের কাজটা করিয়েছেন। নিশাকে বেআঁচড় সাপ্লাই দেওয়া একটা পয়েন্ট, কিন্তু মেন পয়েন্ট হলো বাবুরাম যেন জানতে না পারে নিশা পালিয়ে কার গ্যাংয়ে গেছে, অন্তত 5-7টা দিন। নিশার সেফটির জন্যে মিরচান্দানি নিশ্চয়ই শত টর্চারেও মুখ খোলেনি, শুধু নিশার মোবাইল নাম্বারটা উগরে দিয়েছে, তারপর জান দিয়েছে। নিশাকে নিশ্চয়ই বারণ করা ছিল ও যেন ড্রাগের ব্যাপারটা কিছুতেই কাউকে না বলে, এমনকি আমাকেও না। তবে আমার দাঁত নাগিনা সাহেব জানেন চুক্তির বাইরে আমি কাজ করি না, গদ্দারি আমার না পছন্দ। কিন্তু না পছন্দ তো এই ব্যাপারটাও, চোখের সামনে যেটা এখন হচ্ছে এবং তারপরে যেটা হবে, কি হতে পারে তারপর? নাগিনা সাহেব আজকালের মধ্যে নিশার কাছ থেকে ব্রাউন সুগারের ঠিকানাটা আদায় করে নেবেন, ওকে নিয়ে সপ্তাহখানেক হ্যাংলার মতো সোহাগ রাত মানাবেন, তারপর ওকে লেনা দেনা খতম খতম। আমার বুকের ভেতর নিশার জন্য একটু ভয় দেখা দিল। ভাবতে অবাক লাগলো, ওর জন্য আমি ভাবছি, আমি তো নিজের জন্যও ঠিকমতো কখনো ভাবিনি। নিশা কোনো রকমে নাগিনা সাহেবের খপ্পর ছাড়িয়ে ছিটকে এলো আমার কাছে। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? তুমি যেখানে আসতে চেয়েছ। আগে তো বুঝিনি। আপনাকে তো তখনই বলেছিলাম আমাকে ছেড়ে দিন। আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। আপনি তো শোনেননি। তোমাকে আমি বাঁচাতে চেয়েছিলাম। এখন বাঁচাতে পারলেন? এখানে আমি বাঁচবো?
ইউ আর রেসপন্সিবল। আপনি তো এখানকার সব ব্যাপারটা জানতেন। সরি নিশা, আমার চোখ মেঝের দিকে চলে গেল। নিশা এখনো পুরো ব্যাপারটা বুঝতে পারেনি। ও ভাবছে এখানে সবাই ওকে পালা করে ঠুকরে খাবে এবং সেখানেই ব্যাপারটা শেষ। কিন্তু মোটেই তা নয়। ওকে পুরোপুরি শেষ করে তবেই গল্পটা শেষ হবে। আমি ওর পরের জীবনটা জানতে চেয়েছিলাম, সেটা এখন জেনে গেছি। নিশা জানার আগেই চোখ তুলে তাকালাম ওর দিকে। সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে গেল। সুন্দর চোখের ঘৃণা যে এত তীব্র, এত ভয়ঙ্কর হতে পারে আমার জানা ছিল না। ও বলল, সরি ছাড়া আর কি বলবেন? আপনি তো পোস্টম্যান। পোস্টম্যান? আমি পোস্টম্যান? হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান? পোস্টম্যান থেকে একটু চেষ্টা করে ম্যান হওয়া যায় না? শুধু ম্যান? আমার চোখ জ্বালা করতে লাগলো, কানে বাজতে লাগলো, ইউ আর রেসপন্সিবল, ইউ আর রেসপন্সিবল, ইউ আর। নাগিনা সাহেব চুপচাপ দাঁড়িয়ে আমার সিনেমা দেখছিলেন আর মুচকে মুচকে হাসছিলেন। পাঞ্জি একবার বসের দিকে আরেকবার আমাদের দিকে তাকাচ্ছিল। নাগিনা বললেন, ये पोस्टमैन का क्या चक्कर है चंदर? আপনি বুঝবেন না। এই, সালা अभी निकल साला। তখন থেকে খালি বাক 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 করে সালা আমার দিমাগ খারাপ করে দিচ্ছে। हाँ फुट साला फुट यहाँ से। ए पंजी, चंदर के फोटा फोटा उसको, अभी निकल दे उसको साले को। बहुत बकर बकर लगा दिया साले। কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছেন নাগিনা। জোরালো এক ঝটকায় নিশাকে টেনে নিলেন নিজের কাছে। অসভ্যের মতো নির্লজ্জ চুমু খেলেন ওর গালে, কপালে, ঠোঁটে। কি যে হলো আমার! কার্গো প্যান্টের পকেট থেকে 4টে বান্ডিল বের করে ছুড়ে দিলাম নাগিনার দিকে। নিশাকে ছেড়ে দিন, ওকে আমি ন্যাশনাল হাইওয়ে 34-এ আবার ছেড়ে আসবো। দ্য ডিল ইজ অফ। নাগিনার নোংরা আদর থমকে গেল। চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে। अरे चंदर, ये क्या? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, রুপয়া উঠাও আর দফা হয়ে যাও। পঞ্জি, নিশা, ড্রাগের খবরটা এক্ষুনি ভুলে যাও, কিছুতেই যেন ঠোঁটে না আসে। ওটা তোমার হেলথ ইন্স্যুরেন্স। নাগিনা হাসলেন। নিশাকে ছেড়ে দিয়ে চোখ আগুন করে পাঞ্জির দিকে তাকালেন। রক ফুলিয়ে চেঁচিয়ে উঠলেন, এ পঞ্জি! পাঞ্জি আমাকে মেপে নেওয়ার সময় চাইছিল। ভাবছিল হিসেব না কষেই টক্করের ঝুঁকি নেবে কিনা। আমি দেয়ালে ঝোলানো ক্যালেন্ডার পরিবারের দিকে তাকালাম, তারপর নিচের দিকে চোখ নামালাম। কাচের বাক্স দুটো সকালের মতোই চাদরে ঢাকা দেওয়া, শুধু ফুসফুসানি শোনা যাচ্ছে না। যমজ ভাইরা বোধহয় ঘুমিয়ে আছে। পাঞ্জির হিসাব কষা তখনও শেষ হয়নি। ও জানে নাগিনা সাহেবের এই ডেরায় ঢুকতে গেলে মেশিনপত্র সব বাইরের ঘরে জমা করে দিতে হয়। সুতরাং আমার কার্গো প্যান্টের পকেট যে এখন খালি, সেটা এই দুই পাবলিকই জানে। তাই পাঞ্জি এতক্ষণ ধরে আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ের হিসেবটাই কষছিল। কিন্তু মনে মনে লড়াই করে ও বোধহয় হেরে গেল। কারণ দেখলাম ও জামার আঁচল তুলে কোমরের কাছ থেকে একটা নেপালা বের করে নিল। বাল্বের মলিন আলো নেপালার ইস্পাতে টিকরে গেল। নিশা একটা শব্দ করে মুখে হাত চাপা দিল, চোখ বড় বড় করলো, কিন্তু কোনো চিৎকার করতে পারল না। আমার ঠান্ডা শান্ত মুখ দেখে পাঞ্জি একটু অবাক হলো। মনে হয় সবসময় মরার ছলছুত খোঁজে এমন দুশ্মনের সঙ্গে ওর কখনো মোকাবিলা হয়নি, এই প্রথম হলো। পাঞ্জি আমার দিকে পা টিপে টিপে এগোতে লাগলো, চিতাবাঘ যেমন হরিণ ধরতে এগোয়। নাগিনা সাহেব নিশাকে খামচে ধরে সিনেমা দেখছিলেন, আর আমি চট করে কয়েক পা ফেলে কাচের বাক্স দুটোর কাছে পৌঁছে গেলাম। পকেট থেকে লাইটার বের করে ক্যালেন্ডারগুলোয় আগুন ধরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই বুঝলাম এটা নাগিনা সাহেব এবং পাঞ্জির হিসেবের বাইরে ছিল। নাগিনা সাহেব চেঁচিয়ে উঠলেন, अबे चंदर, तू पागल है क्या? रुक जा रुक जा रुक चंदर। পাঞ্জি কুৎসিত গালাগাল দিয়ে নেপালা তুলে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। কিন্তু ততক্ষণে আমি বুটের জোরালো লাঠিতে চাদরে ঢাকা কাচের বাক্স দুটো ভেঙে চৌচির করে দিয়েছি। চাদর আর ভাঙা কাচের নিচ থেকে একটা চন্দ্রবোড়া বেরিয়ে এলো, আরেকটা রইল চোখের আড়ালে। তবে শুরু হয়ে গেল হাপরের ফোঁস শব্দ। আমি শরীরটাকে কাত করে নিজেকে পাঞ্জির ঝাঁপ থেকে বাঁচিয়ে নিয়েছিলাম, তাই পাঞ্জির ডাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে, চন্দ্রবোড়াটার খুব কাছাকাছি। আমি ভেবেছিলাম চন্দ্রবোড়াটা আমার হয়ে কাজ সেরে দেবে, কিন্তু সেটা হলো না। পাঞ্জি নেপালা দিয়ে কাজ সেরে দিল। এক কোপে সাপটাকে 2 টুকরো করে দিল, তারপর আরেক কোপে 3 টুকরো। মেঝে থেকে আগুনের ফুলকি ঠিকরে বেরোলো। সাপের টুকরোগুলো জ্যান্ত সরীসৃপের মতো লকলক করতে লাগলো, মোচড়াতে লাগলো।
আমি ততক্ষণে উঠে দাঁড়িয়েছি। ক্যালেন্ডার জ্বলছিল, আগুনের শিখা লম্বায় বড় হচ্ছিল, কাগজ পোড়া ধোঁয়া পাক খেয়ে খেয়ে উঠছিল ঘরের সিলিংয়ের দিকে। পাঞ্জি মেঝেতে পড়েছিল। ও সামলে নিয়ে ওঠার আগেই আমি ঝুঁকে পড়ে ওর জামাই জ্বলন্ত লাইটারটা ধরলাম। মেজের সঙ্গে তীব্র সংঘর্ষে পাঞ্জির হাত থেকে নেপালা ছিটকে গিয়েছিল। ও সেটাকে আবার যখন বাগিয়ে ধরতে পারলো ততক্ষণে দেরি হয়ে গেছে। ওর জামার খুঁটে আগুন ধরে গেছে। আরে আগ 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 নাগিনা সাহেব আগ আগ বলে চিৎকার করছিলেন। নিশাকে ছিটকে ফেলে দিয়ে দরজার দিকে এগোচ্ছিলেন, কিন্তু শেষের কাজটাই বাধা পড়ল। নিশা বোধহয় পড়ে যাচ্ছিল বলে টাল সামলাতে চাইছিল, তাই নেহাতি প্রতিবর্তী ক্রিয়ায় নাগিনা সাহেবের জামা খামচে ধরেছিল। নাগিনা দাঁত মুখ খিচিয়ে নিশাকে নোংরা ভাষায় কিস্তি করলেন। পাজামার পকেট থেকে একটা ছোট মেশিন বের করে নিলেন, কিন্তু নিশাকে গুলি করতে গিয়ে ও থমকে গেলেন। বোধহয় মনে পড়ে গেল নিশার দাম কোটি টাকারও বেশি, তাই ওকে নির্মম ধাক্কায় ছুঁড়ে ফেলে দিলেন। পরের ঘটনাগুলো সিনেমার পর্দায় স্লো মোশনে দেখা ছবির মতো। পাঞ্জি ছটফট করতে করতে উঠে দাঁড়িয়ে টকবক করে লাফাচ্ছিল আর ভাঙা গলায় চিৎকার করছিল। একই সঙ্গে গায়ে চাপড় মেরে আগুন নেভাতে চেষ্টা করছিল। নাগিনা সাহেব পিস্তলটা ঘুরিয়ে তাক করলেন আমার দিকে এবং খুব কাছ থেকে ট্রিগার টিপলেন। গুলির শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা ধাক্কা পেলাম। বুকের বাঁ দিকে কাঁধ ঘেঁষে বোধহয় গুলিটা লেগেছে। আমার শরীরটা পাক খেয়ে পড়ে যেতে চাইছিল, কিন্তু কোনো রকমের টাল সামলে নিলাম। কয়েক পলকের জন্য চোখে ঝাপসা দেখলাম। পাঞ্জির জামায় আগুন লাগানোর পরই লাইটারটা ফেলে দিয়ে মেঝে থেকে বিচিত্র অস্ত্রটা তুলে নিয়েছিলাম। নাগিনা সাহেব হয়তো সেটা খেয়াল করেননি, কিন্তু এখন করলেন। অস্ত্রটা দেখে ওর চোখ পোলট্রি ডিমের মতো বড় হয়ে গেল, মুখটা হাঁ হয়ে গেল খাদানের মতো। বেদের বাচ্চা পলকে কেঁচোর বাচ্চা হয়ে গেল। চন্দ্রবোড়া সাপের মাথার দিকের টুকরোটা আমি ছুরির মতো মুঠো করে ধরে আছি। সাপের শরীর দিয়ে তৈরি ছুরির হাতলের নিচ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আর ছুরির ফলা সাপের মাথাটা এদিক ওদিক নড়বার চেষ্টা করছে। মুখটা বারবার হাঁ করে বাতাসে কামড় বসাচ্ছে। আমি দুপা ফেলে আমাদের মাঝের দূরত্বটা কমিয়ে নিলাম। অসহ্য যন্ত্রণায় বাঁ হাতটা ছিঁড়ে পড়তে চাইছিল, তবুও সেই বাঁ হাতেই নাগিনা সাহেবের জামা খামচে ধরলাম এবং আমার ডান হাতে ধরা চন্দ্রবোড়া সাপের মাথাটা চকিতে চেপে ধরলাম ওর গলায়। চন্দ্রবোড়া তার কাজ করলো। ছুরির নোংরা বিষদাঁত গেঁথে গেল নোংরা লোকটার গলায়। নাগিনা সাহেব কেমন পাথরের মতো স্থির হয়ে গেলেন, কিন্তু সে কয়েকটা মুহূর্ত, তারপরেই খসে পড়লেন মেঝেতে। চন্দ্রবোড়ার টুকরোটা তখনও নাগিনার গলায় দাঁত বসিয়ে ঝুলছে। আগুন ক্রমশ বাড়ছিল, ধোঁয়ায় গোটা ঘরটা আবছা হয়ে যাচ্ছিল। নিশা কেসে উঠল 2-3 বার। আমারও কাশি পেল, দম আটকে যাচ্ছিল, শরীরটা দিশেহারা হয়ে টলে পড়তে চাইছিল। নিশা কেঁদে উঠে আমাকে আঁকড়ে ধরল। ওর শাড়িতে গালে আমার রক্ত লেগে গেল। আমি আচমকা কাত হয়ে পড়ে গেলাম। নিশা আমাকে সামলাতে গিয়ে পারল না, ও নিজেও হুমড়ি খেয়ে পড়ল। নাগিনা সাহেবের হাতের পিস্তলটা খসে পড়ে গিয়েছিল। আমি সেটা শক্ত মুঠোয় চেপে ধরলাম। বিড়বিড় করে বলতে চাইলাম, হয় টপকাও নইলে টপকে যাও। ঠান্ডা মাথায় প্রথম গুলিটা করলাম পাঞ্জিকে। ও তখন আগুন নেভাতে পাগলের মতো গ্লাস থেকে বোতল থেকে থামস আপ নিয়ে গায়ে ঢালছিল। গুলিটা ওর মাথায় লাগলো। আমি অপেক্ষা করতে লাগলাম। দরজা ঠেলে পরপর 2জন চেলা হন্তদন্ত হয়ে ঘরে এসে ঢুকলো। ঢুকেই হালচাল দেখে থমকে গেল। আমি ওদের জীবন রেখা মুছে দিলাম। চন্দ্রনাথ, চন্দ্রনাথ, ওঠো, উঠে দাঁড়াও চন্দ্র। তখনই খেয়াল করলাম নিশা আমাকে আঁকড়ে ধরে ভীষণ কাঁদছে, এমনকি আমার নাম ধরেও ডাকছে। ও আমাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করার চেষ্টা করতে লাগলো। নোংরা ঘরটা তখন ধোঁয়া আর আগুনে একাকার। ফট শব্দ করে একটা বাল্ব ফেটে গেল। বোধহয় ইলেকট্রিক তারে আগুন লেগেছে। আমি চিত হয়ে শুয়ে নির্লিপ্তভাবে সবকিছু দেখছিলাম। নিশা আমার মুখের উপর ঝুঁকে পড়ে আমাকে কান্না ভাঙা গলায় নাম ধরে ডাকতে লাগলো, চন্দ্রনাথ, চন্দ্রনাথ, ওঠো চন্দ্রনাথ। কি হলো? একটা মরা কখনো আরেকটা মরার ডাকে জেগে ওঠে। অনেকদিন আগেই তো আমরা দুজনে মরে গেছি। এই সহজ কথাটা নিশা কেন বুঝতে পারছে না? আমি ওকে বলতে চাইলাম, নিশা দেখো, আর আমি পোস্টম্যান নই।
পোস্টম্যানের বাজে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। এবার তোমার গল্পটা আমাকে বলো। সারা রাত ধরে আমি তোমার গল্পটা শুনবো, তারপর আমার সমস্ত গল্প শোনাবো তোমাকে। আমার ঠোঁট নড়ল, কিন্তু কোনো আওয়াজ বেরোলো না। কিন্তু তা সত্ত্বেও নিশার সঙ্গে আজ আমার রাত জাগতে ইচ্ছে করছিল। চন্দ্রনাথ, যতই চোখে ঘুম নেমে আসুক, ওঠো চন্দ্রনাথ। আজকের রাতটা কি হলো তোমার? ওর সঙ্গে আমি জাগতে চাই। উঠে দাঁড়াও। আমার মরণ রেখা গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন শৈবাল, বিবেক ও পারমিতার সাথে আমি কমলেশ। গল্পটি শোনার পর যদি আপনার ভালো লাগার রেশ এখনো আপনার মনে জেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইবটা করে দিন। আপনার করা একটি সাবস্ক্রাইব আমাদের অনেক শ্রোতার কাছে পৌঁছতে সাহায্য করবে। এটুকু তো আমরা আপনার কাছ থেকে আশা করতেই পারি। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।